কন্ট্রাস্ট এবং কনফ্লিক্ট এই দুটার মধ্যে একটা বেশ ভালো রকম ফাইন লাইন আছে, কিন্তু আমরা যেটা হয় কন্ট্রাস্ট এবং কনফ্লিক্ট দুটার কোনোটাই ঠিকঠাক মতো না বোঝার কারণে এদের প্রতি আলাদা করে যত্নবানও হইতে পারে না, আবার আলাদা করে এদেরকে যে অ্যাভয়েড করবে সেটাও পারে না। সো কন্ট্রাস্ট ব্যাপারটা আসলে কি, ধরা যাক আমি একজন ক্রিকেট লাভার এবং আমার বন্ধু সে ফুটবল লাভার, কিন্তু আমরা দুজনেই আসলে স্পোর্টস লাভার, ফলে আমাদের এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট থেকে আমরা একে অপরের প্রতি সমৃদ্ধ করতে হেল্প করতে পারবো। কিন্তু ব্যাপারটা তখনই কনফ্লিক্টিং হবে যদি আমার সেই বন্ধু ক্রিকেট খেলা বা কোনো প্রকার খেলাই পছন্দ করে না, অথবা সে ফুটবল লাভার মনে করে পৃথিবীতে ফুটবল খেলার বাইরে কিছু নেই, ক্রিকেট খুবই বাজে খেলা, বা আমি উল্টাটা মনে করি। তো কনফ্লিক্টে যেটা হয়, কনফ্লিক্টে আমাদের প্রচুর সময় এনার্জি নষ্ট হয়, কিন্তু আলটিমেটলি আমাদের কোনো মেন্টাল গ্রোথ হয় না। কিন্তু কন্ট্রাস্ট অলওয়েজ দুজন মানুষকে সমৃদ্ধ করে, এবং সেই কন্ট্রাস্ট থেকেই আসলে নতুন নতুন আইডিয়া বা ভালোবাসা বা ভাবের তৈরি হয়। তো আমি যেহেতু বলি যে আমার ধর্মই হচ্ছে মানুষ, ফলে নানা ধরনের মানুষের সাথে আমি মিশি, নানা ধরনের মানুষের সাথে আমার ভালোবাসা এবং যোগাযোগ হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কগুলো আমিই রক্ষা করি। কিন্তু আমি আজকে সকালে হিসাব করতেছিলাম যে কয়জন মানুষ আছে যারা নিজ থেকেই আমার সাথে যোগাযোগ করে, এবং এখানে কোনো স্বার্থ নাই, এমন নয় যে আমার সাথে যোগাযোগ রক্ষা করার তার বিশেষ কোনো না করলে তার কাছে যায় আসে। এরকম পাইলাম মাত্র 4 জনকে। তো একজন হচ্ছে তাকভীর, একজন সাফির, একজন হচ্ছে আমার বন্ধু গাঙ্গুয়া, এবং আমার দত্তক ভাগ্নে বৃত্ত ফাইয়াস, রাশিক ফাইয়াস বৃত্ত। তো ওর সাথে সেই 2014 থেকে সেই যে ঘনিষ্ঠতা, এই 25 সাল এখনও যে সেটা বজায় আছে, এটা পুরো কৃতিত্ব আসলে ওর। কারণ ও যেহেতু আসলে আমার না, মানে আমি যে এরিয়ায় কাজ করি বা যে সমস্ত ব্যাপার নিয়ে ডিল করি সেগুলো না, ফলে ওর সাথে দেখা যাচ্ছে যে আমার ইন্টেলেকচুয়াল বা ক্রিটিক্যাল আলাপ কম হয়, ফলে যোগাযোগ কম হয়, যেহেতু আমার লিস্ট অনেক বড়। কিন্তু ও নিজেই সবসময় আমার সাথে যোগাযোগ রক্ষা করছে, এবং সেটা এখনও বজায় আছে। সম্প্রতি সে সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকায় চলে যাবে, এই যে আগামী 5ই মে তার ফ্লাইট। ফলে মনে হলো যে বাবল রেশিওতে এই বৃত্তর সাথে একটা এপিসোড থাকা উচিত। এর আগেও আমি ওকে অনেকবার ইনভাইট করছি, কিন্তু সে কখনোই হয় না, মানে আসতে অনেক উদ্গ্রীব ছিল, কিন্তু টপিক নিয়ে তার আপত্তি থাকার কারণে সে আসে নাই। তাকে আমি সবসময় বলছি যে তার সাথে এমন একটা টপিকে কথা বলবো যেখানে লেমনেস থাকবে, কিন্তু সে লেম শব্দটার ঘোর বিপক্ষে। কারণ সে বাংলাদেশে একটা বেশ বড় রকম এমএনসিতে জব করতো, সেইটার সাপেক্ষে লেম নাকি যায় না, তার স্ট্যান্ডার্ডের সাথে কনফ্লিক্টিং হয়। তো যেহেতু সে আমেরিকায় চলে যাচ্ছে এখন, ফলে এখন তো আর বাংলাদেশে সব চাকরি বাকরির অনেক ঊর্ধ্বে উঠে গেছে, শেষ পর্যন্ত তাই সে আসছে। তো লেমনেস থাকবে আমাদের আলাপে, কিন্তু লেমনেসের বাইরেও আরও অনেক আলাপ থাকবে। তো বৃত্ত, দত্তক ভাগ্নে বৃত্ত, তোমাকে আমি যখন পাইছিলাম উদ্ভাসের একটা ডেমো ক্লাসে প্রথম পাইছিলাম, তুমি তখন মাত্র ইন্টার পাস করছো, এবং তোমার নাম কেউ ঠিকঠাক বলতে পারতো না, সবাই তোমাকে বৃত্ত বলতো। আমি প্রথম মানুষ যে তোমার বৃত্ত বলছিলাম, ওটা তুমি খুব ইমপ্রেসড হয়েছিলাম। তো সেইখানে থেকে শুরু করি যে তখন তোমার যে চেহারায় দেখছিলাম, এবং যখন যে মাইন্ডসেটে ছিলা, এই যে 5 তারিখে তুমি আমেরিকায় চলে যাচ্ছ, এই 11 বছর বেশি হয়ে গেছে আসলে। সো ওই সময়ের বৃত্তের সাথে এখনকার বৃত্তের আসলে চিন্তা, মানসিকতা বা সব কিছু মিলে কোন কোন জায়গায় চেঞ্জ আসছে? ভালো প্রশ্ন, ধন্যবাদ হিমালয় ভাই আমাকে প্রথমত ইনভাইট করার জন্য, আর সেকেন্ডলি এই কোয়েশ্চেনটা করার জন্য। বেশ থট প্রভোকিং কোয়েশ্চেন আমি বলবো। ওটা ছিল 2014 সাল, আর এখন হচ্ছে 2025 সাল। প্রত্যেক মানুষেরই চেঞ্জ হয় কম বেশি, বাট আমি যদি বলি যে মধ্যবর্তী ফেজটাতে ফার্স্টলি আমি বুয়েটে ছিলাম, দেন হচ্ছে আমি তখন তোমাদের বুয়েটে ক্লাস শুরু হয় নাই? হ্যাঁ, বুয়েটে ক্লাস শুরু হয় নাই, কিন্তু 2014 থেকে 18তে হচ্ছে আমার বুয়েটে গ্র্যাজুয়েশন টাইম পিরিয়ড ছিল, এবং 2019 থেকে যেহেতু আমি প্রফেশনাল লাইফে হচ্ছে ফুলি ঢুকি, সো দুইটা জায়গাতেই আসলে আমার চিন্তাভাবনার আমি বলবো যে অনেক বিকাশ ঘটেছে। বুয়েট লাইফের চেয়ে আমি প্রফেশনাল লাইফকে ইভেন আরও উপরে রাখবো। কারণ প্রফেশনাল লাইফে হচ্ছে আমাদের ডাইনামিক্স এত বেশি কাজ করে, যেটা আসলে মানে আমরা কোনো একটা জায়গায় ঢোকার আগে আমাদের যে ফ্যাসিনেশনগুলো থাকে, ধীরে ধীরে দেখা যায় যে আমরা অনেকগুলো রিয়েলিটি বোঝা শুরু করি। সো তখন দেখা যায় যে আমরা আসলেই বাস্তব জীবনের মুখোমুখি হই। সো যদি আমি পার্টিকুলারলি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিই, তাহলে আমি বলবো যে প্রথমত আমি আমার অ্যাম্বিশন কিভাবে করে হচ্ছে আমার লাইফকে দেখা উচিত,
কোন জায়গায়, যেটা একটা কমন কোয়েশ্চেন যে অর্থ, খ্যাতি, ক্ষমতা কোন জায়গায় আমাদের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমি 2014 সালে যেভাবে থিঙ্ক করতাম ওই টাইমে আর এখন যেভাবে থিঙ্ক করি মোটেও সেম জিনিস না, কারণ এখন আমি অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে আমি থিঙ্ক করতে পারি, যেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে অনেক পার্সপেক্টিভ থাকে। যখন আমি 360 অ্যাঙ্গেলে চিন্তা করার যে ব্যাপারটা, তখন আমার মধ্যে আমি মোটেও বলবো না ছিল, খুব ন্যারো স্কেলে হচ্ছে আমি করতাম। আমি নিজেও সে ব্যাপারে আসলে জাজমেন্টাল যে আমি এটা করতাম, হয়তো বয়সের কারণেই সেটা ছিল। সো 2 নম্বর যদি বলি যে আমার মানে চারপাশের মানুষের প্রতি আসলে আমার কিভাবে ইন্টারাক্ট করা উচিত, এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। সব কিছুই যদি স্বার্থকেন্দ্রিক হয় তাহলে তো সমস্যা। সো সেখানেও আসলে আমি 2014 সালে যেভাবে থিঙ্ক করতাম এখন যেভাবে থিঙ্ক করি মোটেও একই রকম না, আলাদা। এবং সেখানে হচ্ছে মানে নেটওয়ার্কিংয়ের বাইরেও আমাদের সম্পর্কের বন্ডিংগুলো কত ইম্পর্ট্যান্ট, আমাদের মানুষের লাইফের যে টাইম স্প্যান তাদের সেটার মধ্যে এতগুলো মানুষের সাথে রিলেশন মেনটেইন করাটা সেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলোতেও আসলে আমার নিজের চিন্তাভাবনাতে অনেক পরিবর্তন আসছে। 3 নম্বর যদি বলি যে মানুষকে চেনা, আসলে আমি বলবো না যে এটা আসলে মানুষকে চেনা খুবই ব্রড একটা সাবজেক্ট। দেখা যায় যে একটা মানুষের সাথে সারা জীবন ধরে থাকলেও আমরা তাকে চিনতে পারি না। সো তখন যেভাবে করে আসলে দেখতাম, এভালুয়েট করতাম, এখন আসলে মোটেও সেভাবে এভালুয়েট করি না। আপনার কোশ্চেনের আমি চেষ্টা করেছি যে স্পেসিফিক প্যাটার্ন ধরে অ্যানসার করতে। তোমার অ্যানসারটা অনেকটা বাংলা প্রথম পত্র পরীক্ষা বর্ণনামূলক এর মতো হয়ে গেছে, মানে আমি যে ব্যাপারটা চাইছিলাম সেটা আসে নাই। ঠিক এই কারণেই তোমার আমি কোনো সিরিয়াস টপিক আনতে চাই নাই, এবং তুমি তো বারবার এটা নিয়ে মাইন্ড করতেছিলা। কিন্তু তুমি তো আমাকে বারবার পুশ করতেছিলে তোমাকে যেন একদিন বাবুলের সাথে ডাকি, এবং তোমাকে না ডাকার কারণে তুমি বলতেছিলে তোমাকে আমি হিউমিলিয়েট করি। কিন্তু আমি তো আসলে তোমার পছন্দ করি নাকি, এই ব্যাপারে তোমার কোনো ডাউট আছে? না, আমার এই ব্যাপারে কোনো ডাউট নাই, কারণ মানে আপনার সাথে আমার যে দীর্ঘদিনের ইন্টারাকশন, এটাতে আসলে না বোঝার কিছু নাই যে আপনি আমাকে দত্তক নিয়েছেন, এবং আমাদের যে বন্ডিং জাস্ট বিকজ একটা প্রোগ্রামে আসা না আসার সাথে আসলে এটার কোনো সম্পর্ক নাই। ওকে, অর্থখ্যাতি ক্ষমতার যে প্রসঙ্গটা বললা, তুমি তো আমি যত জানি যে তুমি তোমাদের ব্যাচে আইডিয়ালে বোধহয় ফার্স্ট ছিল, ফার্স্ট বা সেকেন্ড টাইপ কিছু একটা ছিল, ফলে ঢাকার প্রথম সাইড একটা স্কুলে ফার্স্ট ছিল, ফলে তোমার প্রতি তো আসলে তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধবের একটা আগে থেকেই এক্সপেকটেশন ছিল, এবং তুমি ছোটোবেলা থেকে হাইলি কম্পিটিটিভ হওয়ার কথা। না হলে আমি নিজেও যেহেতু ছাত্র জীবনে টপার ছিলাম, মানে ভার্সিটি কলেজের আগ পর্যন্ত, ফলে টপার মানসিকতা তো কম বেশি আমি জানি। তো সেই রকম একটা জায়গায় তুমি তো কী বলে অর্থবিত্ত ক্ষমতার একটা ব্যাপার আছে, প্লাস হচ্ছে যে তুমি এই ইয়েতে তোমার সাথে আমার পরিচয় হলেও উদ্ভাসে তুমি টিচারের ডেমো দিতে গেছিলা, মানে কিছু অর্থ কামানোর একটা ব্যাপার ছিল। তো তোমার মধ্যে তো আগে থেকেই তো অর্থ সংক্রান্ত একটা অ্যাম্বিশন ছিল, মানে তুমি ওই 16-17 বছর বয়সে কী বা এমন করতে পারতো অর্থ এই উদ্ভাসের এই লাভজনক করার বাদ দিয়ে। তাহলে শুরুতে যে এতক্ষণ যে কথাগুলো বললাম ওইটা কি তাহলে ওই যে জাস্ট ওই যেহেতু তুমি বিতর্ক করো, যে কোনো টপিক দিলে পক্ষ বিপক্ষে একটা মন্তব্য করতে পারো, সেরকম একটা জায়গা থেকে বলছো, নাকি এটার মধ্যে আসলে ফিলিংয়ের ব্যাপার কতটুকু ছিল, ফিল থেকে বলার ব্যাপারটা আসলে মানে ওই উদ্ভাসের সাথে ইনভলভমেন্টের ব্যাপার, ওই যে অর্থখ্যাতি ক্ষমতার যে ব্যাপারটা বললা, তো এটা তো তোমার মানে বাই ডিফল্ট ছিলই, তাহলে মানে ওইটার তো তুমি যে অ্যান্সারটা দিলা ওটার সাথে আসলে ম্যাচ করতে পারতেছি না। আচ্ছা, আমি এটা কেন বলেছি, কারণ ওইখানে আমি অর্থখ্যাতি ক্ষমতার মধ্যে কোনটাকে বেশি প্রায়োরিটি দিব, তখন আমি যেভাবে চিন্তা করতাম এখন আমি সেভাবে চিন্তা করি না। তখন আমি ছোটবেলায় আমার কাছে হয়তো পপুলারিটি মানে ছোটোখাটো স্কেলে এটা আমার কাছে বেশি প্রায়োরিটি ছিল, বাট এখন আমার কাছে লাইফে সেটার চেয়ে আরও বড় প্রায়োরিটি আছে। আমার কাছে মনে হয় যে সেইগুলো কেসে যদি আমি কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমার কাছে অটোমেটিক্যালি হচ্ছে অর্থ ক্ষমতা চলে আসবে বা খ্যাতি চলে আসবে। সুতরাং আমি ওই পার্সপেক্টিভ থেকে বলেছি যে কম্পিটিটিভের যে ব্যাপারটা বলেছেন ওটার সাথে এটার কনফ্লিক্ট নাই আই থিঙ্ক, কারণ আমরা হাইলি কম্পিটিটিভ যে কোনোভাবে হতে পারি, কিন্তু এটা মাইন্ডসেটের ব্যাপার যে আমি আসলে যে কম্পিটিশন করছি, এই কম্পিটিশন করে আসলে আলটিমেটলি আমি কি গেইন করছি। আমি মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে আলটিমেটলি সেটা কি আমার সুখ এনে দিচ্ছে?
নাকি আমি হচ্ছে অনেক ক্ষমতার মালিক হয়ে মানুষকে ডোমিনেট করতে পারছি, সেটাতেই আমার সেলফ স্যাটিসফ্যাকশন, নাকি আমি মানব জাতির জন্য বেশি কন্ট্রিবিউট করতে পারবো যদি আমি এই পার্টিকুলার কেসে কাজ করি। সো এখানে আসলে অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেটা আমি মোটেও তখন ওভাবে ভাবতাম না, যেটা আমি এখন কম্পারেটিভলি আমার কাছে মনে হয় বেটার ওয়েতে ভাবি, এবং অফকোর্স আগামী 5-10 বছর পরে হয়তো আমার চিন্তার আরও বিকাশ আসবে। তোমার সাথে আমার কথাবার্তার যে ধরন, সেখানে তো তোমার আমি প্রচুর খোঁচাখুচি করি। এখন ক্যামেরায় লোকজন এটা দেখে তোমার বন্ধু বান্ধব কি আবার উত্তেজিত হয়ে যাবে, নাকি তারা এটা স্পোর্টিংলি নিতে পারবে বলে তোমার মনে হয়? স্পোর্টিংলি নেবে, কারণ আচ্ছা, যদি সেটাই হয় তাহলে এই প্রসঙ্গে আসি যে এই যে তুমি যখন বুয়েটে ইলেকট্রিক্যাল বা সিএসসি না পেয়ে পাইলা মেকানিক্যাল, এটা নিয়ে তোমার মন খারাপ ছিল। তারপরে তোমার বন্ধু বান্ধব পাশ করার পরে যারা রবিতে বা অন্যান্য জায়গায় ঢুকলো, তুমি কিছুদিন চাকরি পাও না, এটা নিয়ে তুমি খুব ফ্রাস্ট্রেটেড। ফলে এই যে কম্পিটিশনের যে ব্যাপারটা, এটা তো তোমার মধ্যে বাই ডিফল্ট ছিল, আদারওয়াইজ তোমার এগুলো নিয়ে তো এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু ছিল না। আচ্ছা, এটা আমার জায়গায় আসলে আর 10 জন মানুষ থাকলেও ফ্রাস্ট্রেটেড হইতো, কারণ আপনি যেটা বলছেন ওই যে স্কুলে ফার্স্ট বয়ে থাকার যে ব্যাপারটা, আপনি কখনোই আপনার জীবন থেকে অতীতকে মুছতে পারবেন না। অতীত হচ্ছে এমন একটা জিনিস যেটার ইম্প্যাক্ট আসলে থাকবেই, অতীতের রেশ আসলে থাকবেই। সো আমার জায়গায় যদি আর 10 জন মানুষ থাকতো, তারাও ওই বুয়েটার সাবজেক্টের র্যাঙ্কের ব্যাপারটা চিন্তা করতো, অথবা আমার জায়গায় 10 জন মানুষ থাকলে ওই যে জবে ঢুকার যে ব্যাপারটা, ওই টাইমটাতেও হচ্ছে ফ্রাস্ট্রেটেড থাকতো। সো আমার কাছে মনে হয় না যে আমি আসলে কোনো মানে এক্সেপশনাল কোনো রিয়াকশন দেখাইছি। সো এখানে আসলে আমি আপনার কথার সাথে প্রথমত একমত হতে পারলাম না। ঠিক আছে, একমত হওয়ার প্রয়োজন নাই, কিন্তু যেহেতু তুমি বলতেছো যে চেঞ্জ আসছে, তো তুমি তো অন্য 10 জনের মতোই তাহলে চিন্তা করতো, তাহলে চেঞ্জটা আসলো কোথায়, কখন থেকে চেঞ্জ আসলো, বা কি কোন পয়েন্টে চেঞ্জটা হইলো? আচ্ছা, সো এইটার প্রসঙ্গটা যদি বলি, সেটা হচ্ছে যে আমি প্রফেশনাল লাইফের কথাটাই আসলে মেইনলি বলবো, কারণ প্রফেশনাল লাইফে আসলে ইটস নট অ্যাবাউট ওয়ান অ্যাঙ্গেল, এখানে 1000টা অ্যাঙ্গেল থাকে। সো এখানে স্কিলেরও 1000টা ব্যাপার থাকে, কমিউনিকেশন, টেকনিক্যাল স্কিল, বা হচ্ছে অনেক দিক থেকে স্কিল, আবার হচ্ছে অনেক স্টেক হোল্ডার, পিপল ম্যানেজমেন্টেরও ব্যাপার থাকে। সো তখন আসলে আমার মধ্যে গ্র্যাজুয়ালি অনেকগুলো চেঞ্জ আসা শুরু হলো। অ্যাজ ইন যে আমি আগে যেভাবে চিন্তা করতাম যে না, আমি হয়তো এটা ডেলিভারি করছি, কিন্তু এই ডেলিভারিতে আমি হোয়াটটাকে প্রায়োরিটি না দিয়ে আমি যদি হাউ পার্টটাকে যদি আমি প্রায়োরিটি দিই, তাহলে আমার হচ্ছে সেটার আমার কাজের টাইপটাতে চেঞ্জ আসবে। সো আপনি এটাকে শুধু ম্যাটেরিয়ালিস্টিকভাবে চিন্তা করলে হবে না যে আমার জাস্ট একটা প্রজেক্ট ডেলিভারি করতে হবে এবং প্রজেক্ট ডেলিভারি অ্যাঙ্গেলে হচ্ছে আমি নতুন কি ক্রিয়েটিভিটি আনতে পারি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা বরং এরকম যে আমি যে কোনো ডিসিশন মেক করা, অথবা হচ্ছে যে কোনো অ্যাপ্রোচ নেওয়া, বা যে কোনো ইভেন একটা জায়গায় আমার কিভাবে কথা বলতে হবে, সেই জায়গাটাতেও নিজের পার্সোনালিটিটাকে রিপ্রেজেন্ট করা। সো আমি ডেফিনেটলি আগে আসলে যেভাবে করে চিন্তা করতাম, এটা ডে বাই ডে আমার মধ্যে চেঞ্জ আসছে। একটা হচ্ছে যে আমার হচ্ছে মানে স্থানকাল পাত্রভেদে কিভাবে করে আসলে আমার অ্যাপ্রোচটা হওয়া উচিত, কিভাবে করলে সেটা আসলে মানুষ এটাকে নেগেটিভলি নিচ্ছে, মানে মানুষ নেগেটিভলি না নিচ্ছে, আমি এটাকে এভাবে বলবো না, আমি বরং বলবো যে কিভাবে বেটার ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করা পসিবল। সো সেই চিন্তাগুলো গ্র্যাজুয়ালি আসা শুরু হলো। সো তখন ডেফিনেটলি মানে আপনি যেটা বললেন যে চিন্তা ভাবনার যে চেঞ্জগুলো, সো তখন আসলে চেঞ্জগুলো আসা শুরু হলো। আচ্ছা, আমি শুনছি যে তুমি নাকি খুব ভালো ডিবেটর, এবং তুমি ডিবেটে নাকি তোমার বেশ অ্যাওয়ার্ড এবং অ্যাচিভমেন্টও আছে। তো তোমার মতো একজন মানুষ যে ক্লাসে ফার্স্ট বয় ছিল এবং পড়াশোনা নিয়ে এত ব্যতিব্যস্ত, তার ডিবেটে ইনভলভ হওয়ার আসলে কী প্রসঙ্গ পড়লো, নাকি যেহেতু তুমি পারফর্মিং অন্য কোনো আর্টের সাথে ছিলে না, মানে নাচ গান এগুলো যেহেতু করতে না, ফলে ডিবেট দিয়ে কি তুমি একটু মানুষের কাছে নজরে পড়বা, ওইরকম কোনো ব্যাপার কাজ করছিল না? তুমি কেন ডিবেট করবা? তোমার তো ডিবেট করা উচিত হয় নাই না? উচিত হয় নাই মানে মানে যদি সিরিয়াস প্রশ্নটা করি, মানে যেটা হয়েছে তুমি আমি যে সার্কাস্টিক স্টাইলে কথা বলি, এটা তো আসলে অডিয়েন্স বুঝবে না, ফলে তারা বলবে না যে পুরো ব্যাপারটাকে বেশি লেম বানায় ফেলছে। কিন্তু ব্যাপারটা যেটা বলতে যাচ্ছে যে আসলে নর্মালি টপাররা তো দেখা যাচ্ছে পড়াশোনার বা এই ধরনের ইয়েতে থাকে, এই বিতর্কের সাথে তো পাবলিক স্পিকিংয়ের একটা বড় যোগাযোগ থাকে। সো তোমার কি মনে হয়? এবং আইডিয়াল স্কুল তো বেশ মানে কড়া ধরনের একটা প্রতিষ্ঠান, তো সেইখানে একটা ফার্স্ট বা এরকম
ডিবেটে এত প্যাশনেট হওয়ার পেছনে আসলে কী কাজ করলো, মানে ডিবেটের মানে কি ফ্যাক্টর কি যেটা আসলে তোমাকে এরকম ফ্যাসিনেট করলো? আচ্ছা, আমি যদি কনটেক্সটে একটু দিই, টু বি অনেস্ট ভেরি মানে এখানে অন্যরকম একটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে আব্বু হঠাৎ একদিন আমি দেখলাম যে ডিবেটিং ক্লাবের ফর্ম এনেছেন বাসায়, এবং এটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি ক্লাস 2-3-তে হচ্ছে স্কাউটিং করতাম, বাট স্কাউটিংটা আমি বেশি দিন কন্টিনিউ করি নাই। সো যখন আমি স্কাউটিংটা ছাড়লাম, এবং আইডিয়াল স্কুল আসলে ওরকমই স্কুল ছিল যেখানে আমি বলবো যে টিচাররা আসলে কো কারিকুলারকে খুব বেশি প্রমোট করতো না, আনলাইক সাম আদার ইনস্টিটিউশনস, নাম বলবো না। সো কথা হচ্ছে যে সেখানে ফার্স্ট বয় থেকে আসলেই কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভড হওয়াটা চ্যালেঞ্জিংও ছিল, কারণ মানে সাপোর্ট পাইতাম না আসলে টিচারদের কাছ থেকে। কিন্তু সেখানে দুইটা ফ্যাক্টর কাজ করেছে। একটা আমি বললাম যে আমার আব্বু হঠাৎ আনলেন, সো আমার মনে হলো যে ঠিক আছে আমি এই জায়গায় এক্সপ্লোর করে দেখি। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে কোইন্সিডেন্টালি আমার সেকশনে যে ক্লাস টিচার ছিল উনি ওই টাইমে ডিবেটিং ক্লাবের মডারেটরও ছিল। সো উনিও আসলে মানে আইডিয়াল স্কুলে একটু কালচারাল মাইন্ডেড টিচার ছিল, মানে অন্যান্যদের মতো না, মানে মোস্ট অফ দ্য টিচার্সের মতো না। সো উনি চাচ্ছিলেন যে আমি নিজেও হচ্ছে এই জিনিসটার সাথে ইনভলভড হই। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা আমি বলবো আমার ভয়েস, আর আরেকটা হচ্ছে যে আমি যখন কোনো একটা কাজ করি তখন আমি চেষ্টা করি সেটাতে যতটা ডেডিকেশন বা প্যাশন দিয়ে করা যায়। আমি বলবো না যে আমি অনেক ট্যালেন্টেড, বাট আমি যেটাই করি আমি চেষ্টা করি নিজের বেস্টটুকু দেওয়ার। সো আমি যখন ডিবেটিং ক্লাবের যে জয়নিংয়ের যেই অ্যাসেসমেন্ট যেটা ছিল, আমি নিজেও এক্সপেক্ট করি নাই যে সিনিয়র জুনিয়র এতগুলো মানুষের মধ্যে আমার নাম সবচেয়ে উপরে থাকবে। সো ডেফিনেটলি তখন ওই জায়গার প্রতি আমার একটা ফ্যাসিনেশন চলে আসছিল। আমি বলবো না যে আমার এটা টার্গেট ছিল যে ডিবেট করে আমি ভালো মন্দ বুঝবো, ডিবেট করে আমি হচ্ছে যে কোনো মানুষের সাথে তর্ক করা শিখবো, ডিবেট করে আমি পাবলিক স্পিকিংয়ে আমি সবাইকে মানে মঞ্চ কাঁপিয়ে দিব। আমার কিন্তু এই ধরনের কোনো উদ্দেশ্য থেকে যে আমি ডিবেটে ঢুকছি ব্যাপারটা বলাটা একটা টোটালি এটা মিথ্যা একটা কথা হবে। বাট এখানে আমার আব্বারও একটা ছিল, আমার ক্লাস টিচারেরও সাপোর্ট ছিল। সো আমি যখন গ্র্যাজুয়ালি ডিবেটের টপিকগুলোতে নিজেকে ইনভলভ করা শুরু করলাম তখন আমি দেখলাম যে এটা একটা জায়গা, যে জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভালো করার একটা সুযোগ আছে। সো ভালো করার সুযোগটা যদি বলি যে আপনি যেটা ম্যাটেরিয়ালিস্টিকভাবে বলতেছিলেন যে ট্রফি বা ক্রেস্ট, সো ট্রফি বা ক্রেস্ট তো শুরুতে তো আমার আসলে দেখতে হবে আমি কোনো একটা স্পিচ দিলে মানুষ ওটাকে কীভাবে অ্যাকসেপ্ট করছে। আমি দেখতে পাচ্ছি যে মানে মানুষ সেটাকে বেশ ওয়েলকামিংভাবে নিচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে। একজন মানে টপার হচ্ছে এইভাবে করে কথাবার্তা বলছে। হ্যাঁ, আমার আগেও যারা ক্লাবে জয়েন করেছে দেখা যাচ্ছে যে তাদের চেয়েও অনেক ক্ষেত্রে আমি বেটার ডেলিভারি দিতে পারছি। সো আমার তখন ডেফিনেটলি মনে হলো যে হোয়াই নট, আমার আসলে এই জায়গাটাতে আসলে কন্টিনিউ করা উচিত। এবং কন্টিনিউ করে টু বি অনেস্ট এরপরে আমি নিজেও এক্সপেক্ট করি নাই যে কম সময়ের মধ্যে যে আমার চিন্তা ভাবনা এবং আমার থট প্রসেসে এত পরিমাণ আমার চেঞ্জ আসবে। কারণ হচ্ছে আমি আসলেই খুব বেশি মাত্রায় পুঁথিগত মানে ভাবে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলাম, খুবই ইন্ট্রোভার্টও ছিলাম। সো ডিবেট আমাকে গ্র্যাজুয়ালি শুধুমাত্র ক্লাবের এই অ্যাচিভমেন্ট না, বরং আমার পার্সোনালিটি শেপিংয়ে একটা বড় অবদান রাখছে। সো একটা হচ্ছে ডিবেটের টাইমে কি হচ্ছে, আরেকটা হচ্ছে ডিবেটিং ক্লাবে আমার অনেকগুলো মানুষের সাথে যখন ডিল করা লাগছে। সো গ্র্যাজুয়ালি কিন্তু আমি আমার আগের সেই কিছু পরীক্ষায় আমার সবচেয়ে বেশি নাম্বার পাইতে হবে ওটার চেয়ে আমার বেশি হলো যে না, আমার ডিবেটে হচ্ছে অপোনেন্টকে বিট করার জন্য আমার ব্রেইন স্টর্মিং করে আমার বেটার লজিক দিতে হবে এবং বেটার ওয়েতে, যেটাতে হচ্ছে আমার ম্যানার মেথড, যেখানে আমার উচ্চারণ বাচনভঙ্গি থেকে শুরু করে আমার যুক্তির চিন্তা বা আমার হচ্ছে কথা বলার ভঙ্গি, প্রত্যেকটা জিনিসে আমার হচ্ছে নিজেকে ইমপ্রুভ করতে হবে। সো ওইটা আমার মধ্যে গ্র্যাজুয়ালি আসা শুরু হলো। সো তখন আমি ফিল করলাম যে না, এখানে তো আমার সাইমultaneously অনেকগুলো লাভ হচ্ছে। কো কারিকুলার হিসেবে আমি নিজেকে আরও বেটার ওয়েতে শেপ করতে পারতেছি নিজেকে, প্লাস হচ্ছে আমি মানুষের কাছ থেকে অনেক বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি যে আনলাইক আদার টপার্স আমি হচ্ছে এমন একটা
এক্সেপশনালি ভাবে নিজেকে প্রেজেন্ট করছি, ইভেন কালচারাল প্রোগ্রামগুলোতেও অ্যাঙ্করিং শুরু করলাম, সেখানেও ডিবেটের ভূমিকা ছিল। পরবর্তীতে কলেজ ভার্সিটিতেও আরও অনেকগুলো ডাইমেনশনে ডিবেট আমাকে হেল্প করেছে। বাট মানে টু বি অনেস্ট, প্রাইমারি যে গ্রাউন্ডটা, যে ডিবেটিং ক্লাবে যে শুরু করার জন্য আমি ডেফিনেটলি আমার আব্বুর কাছে ঋণী। আমি হচ্ছে আমার ক্লাবে যারা সিনিয়র ছিলেন, এই সব তুমি শুনতে চাই নাই, এই সব দিয়ে আমি কি করবো, কার কাছে তুমি ঋণী? আচ্ছা, এটা তো অমুক অমুককে ধন্যবাদ, সেটা মানে বাবুল রেশিও এইসব শুনতে চায় না। বাবুল রেশিও যেটা শুনতে চায় যে তুমি তোমার ভয়েসের কথা বললা, তুমি যখন আমার সাথে প্রথম দেখা করলা তখন তুমি ছিল খুবই আন্ডারওয়েট ছিল, কিন্তু তোমার ভয়েস এরকমই ছিল। তোমার মনে আছে কিনা তুমি যখন 15 সালে বা 14 সালে বিশ্বকাপের সময় যখন মানিকগঞ্জে গেলাম, আমার আম্মু বলতেছিল বাবা তুমি একটু খাওয়া দাওয়া করো, তোমার মনে আছে সেই কথা? তো তোমার ওই রকম একটা আন্ডারওয়েট চেহারায় তোমার এই যে এইরকম ভয়েস, এইটা নিয়ে তোমার তো জীবনে নানা রকম সিচুয়েশন ফেস করা, যদিও তুমি পরবর্তীতে ব্যাটে চাকরি করে বেশ দুটো কামিয়ে বেশ স্বাস্থ্য বানাইছো, কিন্তু তোমাকে যারা ওই সময় দেখছে তারা তো জানাই তুমি কি কেমন ছিলা, এবং আম্মুর ওই যে কোটটা। সো বলো, মানে এই তোমার ভয়েসের বিপরীতে তোমার যে বডি স্ট্রাকচার, সেটা নিয়ে তোমার জীবনের যে সিচুয়েশনগুলো আছে। হ্যাঁ, এটা ইউ আর নট দ্য ফার্স্ট, বা আপনার মানে আন্টিও ফার্স্ট না, এর আগে অনেক মানুষ হচ্ছে আমাকে এটা আসলে মানে একটা হচ্ছে যে স্বাস্থ্য নিয়ে ইয়ে করা, আরেকটা হচ্ছে যে ভয়েসের প্রশংসা করা, যে এই স্বাস্থ্যের সাথে এই ভয়েসটা আসলে মানে আনম্যাচড। এবং আপনি আসলে রাইটলি মেনশন করেছেন 2014 শুধু না, আমি স্কুল লাইফেও তো আসলে ওরকমই স্লিম ছিল, তার আগে তো আমরা ওকে দেখি নাই। হ্যাঁ। সো কথা হচ্ছে যে এটা মানুষ আসলে তখন থেকেই বলতো যে আবৃত্তির একটা কণ্ঠস্বর, বা হচ্ছে বিতর্কের জন্য উপযুক্ত, অনেক ক্ষেত্রে টিভি ডিবেটের জন্য বেশি উপযুক্ত, এরকম একটা ভয়েস আমি ইয়ে করছি যেটা অ্যাপিয়ারেন্সের সাথে পুরোপুরিভাবে ম্যাচ করছে না। সো এটা আমি আসলে অনেক আগে থেকেই আসলে শুনি যে আমার কথা বলার যে ডেসিবেল সেটার সাথে আমার অ্যাপিয়ারেন্স হচ্ছে তখন ম্যাচ করানো যাইতো না। সো হ্যাঁ, এটা নিয়ে আসলে অনেকগুলো কথা আমি আসলে জীবনে শুনেছি। জি, ওকে। তো উদ্ভাসের ওই পরে কি বলে, উদ্ভাসের ওই রিক্রুটমেন্টের পরে কিছুদিন পরে আমি যখন সোহাগ ভাইয়ের ওখানে এই চিন্তাশীল মানুষের সন্ধানে একটা বিজ্ঞাপন দিলাম, এবং সেখান থেকে অনেক অ্যাপ্লাই করলো, তুমিও সেখানে আসছিলা। তো তোমাদের ওই যে পিঁপড়া টিমে আমি যে ছেলেপেলেগুলোকে রিক্রুট করছিলাম, ওই ব্যাচের প্রায় সবাই দেখা যাচ্ছে পরবর্তী জীবনে অনেক মানে সাকসেসফুল হওয়ার পথে আছে, কারণ যেহেতু হয়েছে। বাট আমি যেটা করতে চাচ্ছি যে তুমি তো আসলে অতটা চিন্তাশীল মানুষ না, তাহলে তুমি কেন চিন্তাশীল মানুষ প্রজেক্টে অ্যাপ্লাই করছিলা? ওইখানেও কি দুটো অর্থের ব্যাপার ছিল না? ঠিক কী কারণে তুমি অ্যাপ্লাই করছিলে? আমার কাছে মনে হচ্ছিল আমি এটা এক্সপ্লোর করে দেখি, মানে আমি অর্থের চিন্তাটা ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখি। এইটা হচ্ছে যে এমন একটা গ্রাউন্ড, ধরেন এটা তো এমন না যে নাচের কম্পিটিশন, এটা এমন একটা গ্রাউন্ড যেটা মানে ওই টাইমে যেটা যেভাবে ডিজাইন করা ছিল তাতে মনে হচ্ছিল যে আমার পক্ষেও ওখানে আসলে হওয়া সম্ভব। ব্যাপারটা এরকম না যে আমি আমার কমফোর্ট জোনের বাইরে হচ্ছে কোনো একটা কিছু আমি করছি, এটা তো ভায়োলিন খেলার কিছু না, অথবা হচ্ছে এটা বাস্কেটবল খেলারও কোনো কিছু ছিল না, এটা ছিল হচ্ছে চিন্তাশীল মানুষ যেখানে কিছু প্রজেক্টে কোলাবোরেট করার ব্যাপার থাকবে। সো আমি যদি বলি যে এই কাজ তো আমি ডিবেটে হোক অথবা কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে হোক, কম বেশি হচ্ছে আমি তো ইনভলভ ছিলাম। সো আমার কাছে মনে হচ্ছিল যে হোয়াই নট, আমি যদি নিজের টিম ওয়ার্কিং স্কিল, আমি যদি হচ্ছে মানুষের সাথে মিশে যদি নেটওয়ার্কিং স্কিলটা যদি বাড়াতে পারি, অথবা হচ্ছে অফিসের বিভিন্ন কাজে যদি ইনভলভ থাকতে পারি, তাহলে কেন নিজেকে শার্পেন করব না। বাট এটাকে আমি এত গ্লোরিফাই করার পক্ষপাতী না, কারণ এটা আমার কমফোর্ট জোনের বাইরেও যে কাজ, ব্যাপারটা সেরকম না। আর চিন্তাশীল আমি যদি ওই অ্যাঙ্গেলে বলি যে চিন্তাশীল আসলে কয়টা মানুষ হয়, সো ওইভাবে আপনি যেই মাপের আপনি চিন্তাশীল মানুষ চাইতেন, বা ও ঠিক আছে লেভেল অফ মানে এক্সপেকটেশন যেটা, সেটা আসলে তো আপনি গড় মানুষের মধ্যেই কম পাবেন, বা আপনি যতই এখানে প্রচারণা চালান না কেন, আসলে তো সেটা গড় মানুষের মধ্যেই কম। সো আমার মধ্যে ওটা কাজ করে না যে আমি তো চিন্তাশীল না, সো আমার তো আসলে এখানে ঢোকাই উচিত হয় নাই। কিন্তু আমি ওই প্রজেক্টে যারা ছিলাম, অবশ্যই আমি সবাইকে রেসপেক্ট করি এবং সবাইকে আমি ভালো মতো চিনি, বাট আপনি যেই লেভেলটা এক্সপেক্ট করতেন সেটা তো মাত্র 1-2 জনের মধ্যে ছিল। সুতরাং আমার মধ্যে ওই জিনিসটা কাজ
করে না আসলে যে আমার এটা করা ভুল ছিল, বরং ওখানে যেয়ে আমার হ্যাঁ আমি বুঝছি আপনি কি বলবেন, বরং আমার কাছে মনে হয়েছে যে আমি ওখানে থেকে নিজেকে, এবং ডেফিনেটলি ওই এক্সপিরিয়েন্সও আমাকে শেপ আপ করতে হেল্প করেছে। আচ্ছা, ওই সময় আমার একটা ওয়েবসাইট ছিল খোশগল্প.com, এবং ওই খোশগল্প.com এর হয়ে তুমি অনেক ধরনের মানুষের ইন্টারভিউ করছো ওই সময়। তোমার জবের একটা বড় পার্টি ছিল আসলে খোশগল্পের হয়ে ইন্টারভিউ করা। তো তোমার ওই খোশগল্পের ওই ইন্টারভিউর এক্সপিরিয়েন্সগুলো থেকে আসলে তোমার আসলে তুমি কতটা কিভাবে সমৃদ্ধ হয়েছো? খোশগল্পের ইন্টারভিউর কথা যদি বলি, যে আমার একটা মানে আমার বলতে আমাদের সামনে আপনি একটা এক্সাম্পলের মতো হয়ে গেছিলেন, যে আপনি তো আসলে চিরাচরিত ধারার মতো ফলো করতে চাইতেন না ইন টার্মস অফ ইয়োর অ্যাক্টিভিটিস। মানে একটা হচ্ছে ইন্টারভিউ নেওয়া এবং আরেকটা হচ্ছে অফিস কালচার মেনটেন করা। সো আমি চেষ্টা করতাম, আমি বলবো না যে আমি মানে খুব মানে গতানুগতিক ধারার বাইরে কিছু করেছি। 20-30টা বেশি ইন্টারভিউ করছো মনে হয়। হ্যাঁ, আমি আসলে ক্যাম্পাসের অনেকেরই, আমার ব্যাচমেট থেকে শুরু করে সিনিয়র টিচার, বুয়েটের অ্যালামনাই অনেকেরই আমি ইন্টারভিউ নিয়েছিলাম, এবং ইন্টারভিউতে অনেক ডাইভার্সিফিকেশন ছিল, কারণ এক একজন এক এক রকম ব্যাকগ্রাউন্ডের। আমি চেষ্টা করেছি যে জীবনের এমন অনেক দিকগুলোকে তুলে আনার, যেটা হচ্ছে জাস্ট একটা লাইফ স্টোরি না, বরং হচ্ছে মানে যাতে মানুষ কোনো না কোনো অন্যরকম ফ্লেভার পায়। সো এখন ইন্টারভিউগুলো ডেফিনেটলি এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। আমার একটা ইন্টারভিউর কথা মনে আছে, যে ওই সময় একটা মেয়ে সাইকো টিমে যোগদানের জন্য রেগুলার আসতো। ওকে নানা ধরনের অ্যাসাইনমেন্ট দিতাম, যে আজকে বাসায় সারাদিন কী চিন্তা করছো সেগুলো লিখে লিখে পাঠাও, অথবা হচ্ছে যে আদা বাটো, এই ধরনের নানা ধরনের অ্যাসাইনমেন্ট দিতাম। তো ওই মেয়েটার ইন্টারভিউ করার জন্য তোমাকে বোধহয় শাহবাগে পাঠাইছিলাম। ওই এক্সপিরিয়েন্সটার কথা তোমার মনে আছে? মনে আছে। এটা সম্ভবত আপনি বলেছিলেন যে আমার ব্যাপারে আপনাকে রিপোর্ট দিতে। না না, উল্টাই হয়েছে। ওই যে তোমাকে বলতেছিল তুমি প্রেম করো নাই, কখনো কিস করো নাই, কি করছো জীবনে। হ্যাঁ, মানে আমার যতদূর মনে পড়ে যে আপনি তাকে বলেছিলেন আমার ব্যাপারে রিপোর্ট দিতে, কিন্তু সেই রিপোর্ট আমার কাছে আপনি পাবলিশ করেননি। কিন্তু তুমি তো বলতেছিলা যে সে তোমাকে এগুলো বলতেছিল, তো সেই এক্সপিরিয়েন্সটা মনে হয় তুমি ভুলে গেছো। না, আমি এক্সপিরিয়েন্সটা ভুলি নেই, কারণ জাদুঘরের কাছে হচ্ছে শাহবাগে আমার মনে আছে যে আমি অনেকগুলো কোয়েশ্চেন্স আমাকে করছিল, এবং হচ্ছে আমাকে ভালো মতো অবজার্ভ করছিল। আমি যেটা বলবো, অবজারভেশন স্কিল তার মোটামুটি ভালো ছিল। সো কিন্তু আমি সেই রিপোর্ট এখনো জানি না, মানে সেই রিপোর্টটা কী ছিল আমাকে নিয়ে। আচ্ছা, যাই হোক। তো এই যে তুমি বুয়েটে, আমি শুনেছি যে তুমি ডিবেট করে বিদেশেও গেছো। সো সেই ব্যাপারটা একটু বলো, মানে ওইখান থেকে এই যে বুয়েট ডিবেটিং সোসাইটি, তুমি তো ডিবেটিং সোসাইটির সাথে অনেক বেশি ইনভলভ ছিল। সো ক্যারিয়ার ওরিয়েন্টেড বুয়েটিয়ানদের মধ্যে তুমি যে ডিবেটিং সোসাইটিতে ইনভলভ হয়েছো, মানে এখন অবশ্য বুয়েটে সাহিত্য সংসদের অনেক ধরনের ক্লাব হয়েছে, কিন্তু আমরা যখন বুয়েটে পড়তাম 2006-07 ওই সময় তো আসলে এই ক্লাবগুলা একমাত্র ডিবেটিং ক্লাবটাই কিছুটা অ্যাক্টিভ ছিল, ড্রামা সোসাইটি বাকিগুলো একেবারেই ছিল না। সো তুমি এই ডিবেটিং করতে গিয়ে তোমার পড়াশোনা বা ওই ধরনের কোনো কিছু প্রভাব পড়ছিল কিনা ওই সময়? কম বেশি প্রভাব তো ছিলই, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে যে আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব। সো আমি আসলে বুয়েট ডিবেটিং ক্লাবের সাথে যে ইনভলভড হয়েছি, এটাকে আমি আলাদাভাবে গ্লোরিফাই করব না, কারণ আমি স্কুল কলেজে খুবই ইন্টিমেটলি ইনভলভ ছিলাম। সো বুয়েট ডিবেটিং ক্লাবেও আমি ওরকমই ছিলাম। সো এমন না যে আমি নতুন করে ডিবেটটা শুরু করেছি। অনেকে আছে যারা স্কুল কলেজে ছিল না কিন্তু বুয়েট ডিবেটিং ক্লাবের সাথে ইনভলভ হয়েছে, তাদের জীবনে বুয়েট ডিবেটিং ক্লাব অনেক ইম্প্যাক্ট রেখেছে। রিসেন্টলিও আমার একজন ব্যাচমেট, ও কোনো একটা ফেসবুক পোস্টে কমেন্ট করছিল যে ও যে নতুন করে বুয়েটে এসে ও ঠিকমতো স্টেজে কথা বলতে পারতো না, অথচ ও পরে বিজনেস কম্পিটিশন জেতা এবং হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম কন্টেস্টে পার্টিসিপেট করা। ওদের অর্গানাইজেশনটা শুধুমাত্র কন্টেস্টের জেতার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, বরং পরে নিজেদের শিকড় আরও অনেক দূর গজিয়েছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু হচ্ছে ডিবেটিং ক্লাব। সো আমি যদি বলি আমার নিজের ক্ষেত্রটাতে, যে বিজনেস কম্পিটিশনগুলোতে তো স্কুল কলেজে ওভাবে না, আমরা ইউনিভার্সিটিতেই হচ্ছে বেশি করে পার্টিসিপেট করি। সো আমি হাল্ট প্রাইজে যে আমরা বুয়েটে চ্যাম্পিয়ন হলাম, বা পরে যে চায়নাতে গিয়ে যে আমরা যে রিজিওনাল ফাইনালিস্ট হলাম, প্রত্যেকটাতেই কিন্তু ডিবেটিং ক্লাবের হচ্ছে আমি বলবো যে ডিবেটিং ক্লাব আমাকে শেপ করতে সাহায্য করেছে। এখানে আমি স্পেসিফিকলি বুয়েট ডিবেটিং ক্লাব বলবো না, আমি এখানে ডিবেটের স্কিলটা বলবো। সো এখন হয়তো বুয়েটে এখন প্রচুর পরিমাণ ক্লাব আছে। আগে আপনি যেটা বলতেন যে কো কারিকুলার অ্যাক্টিভিটি বুয়েটে আগে
কম ছিল, এখন বুয়েটে কো-কারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি। বাট যতই কো-কারিকুলার অ্যাক্টিভিটি হোক না কেন, এটা জাস্ট আমি ডিবেটের জন্য যে ডিবেটিং ক্লাব বা মানে ডিবেটিং ক্লাবে প্রেসিডেন্ট ছিলাম এই জন্য বলছি ব্যাপারটা এটা না। আমি যদি নিউট্রাল অ্যাঙ্গেল থেকে বলি তাহলে বুয়েট ডিবেটিং ক্লাবে আসলে স্কিলের আপগ্রেডেশনটা যতটুকু হেল্পফুল হয় আমার কাছে মনে হয় না যে অন্য কোনো ক্লাবে এটা সম্ভব হয়। কারণ ডিবেটিং ক্লাব ইজ নট অ্যাবাউট জাস্ট যে কিছু ডিবেট কন্টেস্ট হচ্ছে জিতে আসবে, কিছু ডিবেট প্রোগ্রাম অর্গানাইজ করবে, বরং এটা মোর লাইক যে আমি কথা বলা শেখা, চিন্তা করা শেখা। সো এই জিনিসগুলো কিন্তু বিজনেস কম্পিটিশনে কিন্তু কাজে দেয় এবং মানুষজন কিন্তু এটা কাজে লাগিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে। সো আমি মানে আমার ব্যাচের কিংবা জুনিয়র অনেককে চিনি যারা হয়তো রেগুলার ডিবেট করতো না, কিন্তু তারা প্রথম ডিবেট করা শুরু করেছে অথবা তারা বুয়েট ডিবেটিং ক্লাবে গ্রাউন্ড পেয়েছে এবং ওই অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে তারা অন্যান্য অ্যাক্টিভিটিগুলোতে অনেক শাইন করেছে। সো যেটা আমি বললাম, আর আপনি যেটা একটু আগে বললেন যে অ্যাকাডেমিক্যালি হচ্ছে আমাকে ইম্প্যাক্ট করেছে কিনা, এটা আমি বলবো যে অবশ্যই। কারণ আমি চাইলে রিসার্চে বা অ্যাকাডেমিক্যালি নিজেকে আরও ইনভলভড রাখতে পারতাম। সো আমি তো আসলে আপনি চিনেনি যে আমি প্রোগ্রামগুলোতেও জেনারেলি হচ্ছে ইনভলভ থাকতে পছন্দ করি। সেখানে ডিপার্টমেন্ট ফেস্টিভ্যাল আছে, বুয়েটে হল ফেস্টিভ্যাল হয়, বুয়েটের ব্যাচ ফেস্টিভ্যাল হয়, সেখানে কনসার্টের প্রোগ্রাম হয়, অর্গানাইজিং একটা ব্যাপার আর আরেকটা হচ্ছে পার্টিসিপেশন আরেকটা ব্যাপার। সো সেগুলোর পাশাপাশি ডিবেটিং ক্লাবে ইনভলভ থাকা, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা উইকেন্ডে বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে ডিবেটের প্রোগ্রাম থাকে। আমার কাছে অপশন হচ্ছে আমি যাব কি যাব না, কিন্তু যখন আমার মধ্যে ওই লোভটুকু যে না আমি এখানে গেলে আমার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সো আমি মানে হয়তো এখানে আমার যে স্কিল নতুন করে আপগ্রেডেশন হচ্ছে ব্যাপারটা সেটা না, কিন্তু আমি যদি বলি যে ফ্যাসিনেশনের পার্সপেক্টিভ থেকে যে না অনেকগুলো টাইম ওখানে কিন্তু ইনভেস্ট করতে হয়েছে, যে উইকেন্ডটুকু আমি দিতে পারতাম আমার অন্য যে কোনো কাজে, সেটা অর্থ উপার্জনকারী কাজে হোক অথবা হচ্ছে আমার স্টাডি রিলেটেড কাজে হোক। অর্থ উপার্জনের কথা এই জন্য বললাম যে ডিবেট কম্পিটিশন কিন্তু 98% এইটার প্রাইজের সাথে কিন্তু অর্থ উপার্জনের কোনো সম্পর্ক নাই। সুতরাং এইটা কিন্তু এমন একটা ইনভেস্টমেন্ট যেটা কিন্তু লিটারেলি হচ্ছে প্যাশন, যেটা বলবো যেটা আসলেই একটা সময় ছিল। সো ওই টাইমটুকুর জন্য ডেফিনেটলি আমি বলবো যে অ্যাকাডেমিক্যালি আমি হচ্ছে ইম্প্যাক্টেড হয়েছি, বাট আমি অবশ্যই আমি অ্যাকাডেমিক্যালি আমি যতটুকু পেরেছি আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি। হয়তো আমি অ্যাকাডেমিক্যালি টপ 5% হতে পারতাম, কিন্তু আমি সেখানে হচ্ছে টপ 10% বা 15%-এর মধ্যে থেকেছি। সো বাট আপনি যদি আমাকে ওভারঅল বলেন যে এটা নিয়ে আমার মধ্যে কোনো আফসোস কাজ করে না। ইউটিউবে দুটা মিউজিক ভিডিও পাওয়া যায় তোমার, দুটাই আমার কনসেপ্টে বানানো। একটা হলো যে এই যে ময়নাল মানে সাইকো টিমের ময়নাল একটা গান গাইছিল যে চলো না হয়ে উদাসী, আর একটা হচ্ছে যে আমার ওই যে একটা পুরনো নোটবুক ছিল সেইটা নেই যে আমাকে আমার মতো থাকতে দাও, যেটা রিফাত বানাইছিল। সো দুটাতেই তোমার যে ক্যারেক্টার ছিল, একটাতে হচ্ছে তুমি সারা মিউজিক ভিডিওতে কিছুক্ষণ পর শুধু করো অ্যারোসল স্প্রে করতেছো, আর ইয়েতে যেটা এই আমাকে আমার মতো থাকতে দাও ওটাতে দেখা যাচ্ছে একবার বেলুন ফুটাচ্ছ, একবার হচ্ছে আর একজন ল্যাপটপে কী করে সেগুলো দেখতেছো। মানে পুরো ঘটনাই হচ্ছে খুবই লেম। এবং যেটা হয়তো যে তুমি যে আমার ক্রিকেট টিমে একটা প্লেয়ার ছিল শাহিন, ওই শাহিনের সাথেও তোমার কম্প্যারিজন করতাম। সো তোমার এই যে এখন যে একটা কর্পোরেট ভাব, কিন্তু ওই সময় তোমার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তো খুবই চরম মাত্রার লেম ছিল, এবং তুমি নাগিন গানের সাথেও যেভাবে নাচতা প্রোগ্রামে, তো তোমার এই যে ওই সময়ের যে লেমনেস, ওই লেমনেসটাকে তুমি এখন কিভাবে দেখো? মানে ওইটা কি তোমার ন্যাচারাল ছিল নাকি ওইটা তুমি যে বললা যে তুমি ইন্ট্রোভার্ট ছিল এক সময়, সো সেই ইন্ট্রোভার্টনেস থেকে বের হওয়ার জন্য ওইগুলো করতাম? আদারওয়াইজ এখন যদি কেউ তোমার ওই পুরোনো ইউটিউব ভিডিওগুলো দেখে, আই থিঙ্ক যদি আমাদের এই পডকাস্টকেও দেখে কেউ না কেউ চাইলে দেখতেও পারে, তাহলে তো তোমার এর সাথে মানে এই এখনকার এই কথাবার্তা বা অ্যাটিচিউডের সাথে একেবারেই মিলাইতে পারবো না। সেগুলো তো খুব বেশি দিন আগের কথা না, 8-9 বছর আগের কথা। সো ওই ব্যাপারটা তুমি কীভাবে বলবা? আচ্ছা, মানে এটা বেসিকলি আমার পার্সোনালিটির একটা অংশ, আমি এটাকে অস্বীকার করতে পারি না। মানে এটা এখন যদি আপনি বলেন যে ওই টাইমে আমি যেগুলো করেছিলাম সেটা আমি বলবো যে ন্যাচারালি ছিল, এটা আরোপিত কিছু ছিল না যে ইন্ট্রোভার্টনেসকে ঢাকার জন্য। আমার পার্সোনালিটি একটা দিক যদি বলি যে আমি জেনারেলি স্পন্টেনিয়াস, আমি অনেক কিছু হয়তো মানে ইন্টেনশনালি করি, বাট হচ্ছে জেনারেলি আমার ন্যাচারাল ভাইবটাই বেশি থাকে।
সো ওই টাইমে একটা বয়সের একটা ইম্প্যাক্ট ছিল। আর আমি যদি এখনকার কথা বলি, এখন হয়তো আমি স্থানকাল পাত্র আর একটু সেন্সিটিভভাবে চিন্তা করি, তখন ওভাবে সেন্সিটিভভাবে চিন্তা করতাম না। বাট আমাকে যদি এখনও বলেন যে কোনো পার্টি বা এমন কোনো একটা জায়গা হচ্ছে যেখানে উৎসব মুখর পরিবেশ, হ্যাঁ, হয়তো আমার রিপ্রেজেন্টেশনটা হয়তো একদম ওরকম হবে না, কিন্তু তাও কিন্তু আমি এখনও জলি ভাইব নিয়ে অথবা হচ্ছে পার্টির অনেক ক্ষেত্রে সেন্টার হিসেবেই হয়তো আমাকে পাওয়া যাবে। সো এখন হয়তো রূপটা ডিফারেন্ট, কিন্তু মানে মানে মাইন্ডসেট যেটাকে বলে, হ্যাঁ, কিন্তু সেই মিউজিক ভিডিও দুটো যদি এখন রিমেক করা হয়, তুমি কি ওই চরিত্র আবার করবা নাকি এখন তোমার চরিত্রে চেঞ্জ আসতো? আমি ওই চরিত্র আবার করতাম না ডেফিনেটলি, মানে কারণ আমার সাথে যেটা স্যুট করে না। আমাকে কেউ এখন কোনো একটা কিছু আমাকে অফার করলেই আমি নিজের প্রতিভা দেখানোর জন্য সে অভিনয় করব, এতটুকু এই এত সেলফলেস আমি আসলে না। মানে আমি আসলে যেটা আমি না, মানে অবশ্যই যেটা আমি না, অনেক ক্ষেত্রে আমাদেরকে সেই অভিনয়টা করতে হয়, কিন্তু ঔচিত্য পার্সপেক্টিভ থেকে আসলে যে না, আমাকে যদি বলেন যে আমি হয়তো সেটা করতাম না, বাট হয়তো একটু ফ্লেক্সিবলভাবে নিজেকে যদি জলি বা চিয়ারফুলভাবেই প্রেজেন্ট করতে হয়, অন্য কোনোভাবেও করা যায়। বাট বয়সের সাথে মানানসই অনেক কিছু ব্যাপার আছে। সো হ্যাঁ, আমার মনে হয় আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন। ওকে, এবার যদি আসি সাফির আবদুল্লাহ প্রসঙ্গে, মানে তুমি এবং সাফির আবদুল্লাহ একই সাথে একই দিনে আসছিল ওই উদ্ভাসের ওই ইয়েতে, টিচার্স ডেমো প্রোগ্রামে। সেইখানে অবশ্য আরও অনেকেই ছিল, আলিফ আবদুল্লাহ ছিল, তারপরে সুমাইয়া নামে একটা মেয়ে ছিল, সুস্মিত নামে একটা ছেলে ছিল, ওদের কথা মনে পড়ে, আর কে ছিল, এরকম কয়েকজন ছিল। তো তুমি এবং সাফির মানে কমপ্লিটলি আলাদা ক্যারেক্টার, মানে আলাদা মানে অনেক বেশি আলাদা। মানে সাফির যেরকম একটা চিন্তাশীল, একটা সিরিয়াস একটা ব্যাপারে থাকে এবং গেছেও একাডেমিক লাইফে, আবার তুমি ছিলে খুবই লেম ধরনের। তো সাফিরের সাথে তোমার এই যে কলেজ পর্যন্ত যে ফ্রেন্ডশিপটা, ভার্সিটিতে তো ডিপার্টমেন্ট আলাদা হওয়ার কারণে নিশ্চয়ই ওই আগের সেই ইন্টিমেসিটা থাকে নাই। তো এরকম একটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার তোমার বন্ধু কীভাবে হলো? প্রথমত আপনার অ্যাজাম্পশন ঠিক না যে ভার্সিটি লাইফে ডিপার্টমেন্ট আলাদা। আমি ডিপার্টমেন্ট আলাদা, কিন্তু আমাদের ইন্টিমেসি ওরকমই ছিল, কারণ আমি প্রেসিডেন্ট ছিলাম, ও জেনারেল সেক্রেটারি ছিল। সো আমাদের মধ্যে অনেক বেশি ইন্টারাকশন ছিল। আর তাছাড়া হচ্ছে আমরা একই কোচিং সেন্টারেও পড়াতাম, অন্যরকম গ্রুপেও কাজ করতাম। সুতরাং হচ্ছে কমন গ্রাউন্ড আসলে সবসময়ই আসলে ছিল শেষ পর্যন্ত। সো আপনার প্রশ্নটা কি যে ইন্টিমেসি আসলে কিভাবে, মানে তার মধ্যে প্রশ্ন না বুঝে এরকম এতক্ষণ আনসার দিয়ে দিচ্ছি না, এটা আমি বলছি যে এরকম আমার এটা ছিল, মানে বক্তব্যটা ছিল যে কলেজ পর্যন্ত যেভাবে ইন্টিমেসির সুযোগ ছিল, ভার্সিটিতে গিয়ে যদি ডিপার্টমেন্ট আলাদা ওইরকম ছিল না। তোমারও অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, সাফির আবদুল্লাহরও নতুন নতুন বন্ধু হয়েছে, কিন্তু আমার যেটা জানার ছিল যে কলেজ পর্যন্ত এইরকম দুইটা কন্ট্রাস্ট ক্যারেক্টারের সাথে ফ্রেন্ডশিপ কীভাবে হয় সেইটা বোঝার জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা, ওকে। সো ফ্রেন্ডশিপ কীভাবে হয় আমি যদি সেটার প্রসঙ্গ যদি বলি, যে প্রথমত আমার পার্সোনালিটিটা একটু কিন্তু কনফিউজিং, কারণ আমাকে যারা চিনে, আমি একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, বুয়েট, উদ্ভাস অন্যরকম গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রবি, আপনি আমার চারপাশের মানুষজনের যদি স্যাম্পল নেন, এক একজন আমাকে এক একভাবে রিপ্রেজেন্ট করবে। আমার এটা কিন্তু আমার একটা টাইপ, মাল্টি ডিমেনশনাল পার্সোনালিটি, এবং আমাকে কেউ কেউ বলবে অনেক সিরিয়াস, কেউ কেউ মানে আপনার সাথে মিলাতেই পারবে না। আপনি যে এত লেমভাবে যে আমাকে প্রেজেন্ট করছেন, ইভেন দেয়ার ইজ এ হাই চান্স একটা বড় পার্সেন্টেজ অফ জুনিয়র্স, সিনিয়র্স, ইভেন ব্যাচমেটস, তারা বলবে যে বিত্ত যথেষ্ট সিরিয়াস, যেটা আপনি সাফিরকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন। তাও একটা বড় পোর্শন বলবে যে না, ও অনেক লেম যোগ করে, লেম বলে, মানে আপনি কিন্তু মিলাতে পারবেন। সাফিরের পার্সোনালিটি তো কনসিস্টেন্টলি সব অডিয়েন্সের মধ্যে সেম, আপনি যেভাবে বলেছেন, আমারটা কিন্তু সেম না। সুতরাং আমার আর সাফিরের মধ্যে যে মিল নাই ব্যাপারটা সেটাও না, কারণ ও কিন্তু প্রথম দিকেই ছিল। সো ওর সাথে আমার যাইতো কেন, কারণ হচ্ছে যে ও যেভাবে করে মানে অনেক কিছু থিঙ্ক করতো, মানে আমি পড়ালেখার বিষয়গুলোও যেমন ওর সাথে শেয়ার করতে পারতাম, ঠিক তেমনি ডিবেট করার কারণে দেশের পলিটিক্স অথবা রাজনীতি এগুলো নিয়ে যখন কথা বলতাম, তখন ওর সাথে কথা বলে আমি একটা কমফোর্ট পাইতাম, কারণ ও মোটামুটি আমার কাছে মনে হতো যে না, ওর সাথে কথা বলে আমি একটু স্বস্তি পাচ্ছি, যে না আমি মানে একজনকে পেয়েছি। সো এরপরেও যদি বলি যে মানে ফ্রেন্ডশিপটা কিভাবে হচ্ছে এক্সটেন্ডেড হলো, অবশ্যই কমন গ্রাউন্ডটা হচ্ছে আমাদের জন্য আসলে একটা বিগ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। ও কলেজেও ডিবেটিং ক্লাবে ছিল কম সময়ের জন্য হলেও,
সো সেখানেও আসলে ইন্টারাকশান ছিল। সো আমি যদি বলি যে মাইন্ডসেটের যে ব্যাপারটা সেটাতে আপনি যত যাই বলেন, আমি আসলে অত বেশি বৈপরীত্য আসলে মানে আমি এটাকে কনফ্লিক্টিং আসলে বলতে আসলে একদমই রাজি না। হ্যাঁ ওই তো কন্ট্রাস্ট যদি আপনি বলেন, হ্যাঁ সেটা আসলে মানা যায়। সো মানে টু বি অনেস্ট, আপনি কিছুদিন আগে যেটা বলছিলেন যে কনভারসেশন একজনের সাথে আমাদের কীরকমভাবে হচ্ছে, এটাই কিন্তু সম্পর্ক শেপ আপের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিয়ামক হিসেবে কাজ করে। সাফিরের ক্ষেত্রে আমার কোনো দিনই আজ পর্যন্ত আমার মানে যতই কথার হোক মানে দ্বিমত হোক, আমার কখনোই ওই জায়গাটা ফিল হয় নাই যে না, যে আমার আসলে হচ্ছে না, আমি আসলে এভাবে করে হচ্ছে, আমি মানে আমার আসলে চলছে না। সো আমাদের মধ্যে মানে আমাদের যে কোনো দুইজন মানুষের মধ্যে কথার ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে আমরা হচ্ছে তার সাথে আমাদের কথা বলতে কমফোর্টেবল ফিল হয় না, অথবা হচ্ছে যে সে ওই জায়গাটুকু দেয় না। এটা আমার ওর সাথে কখনোই হয় নাই। ওকে, তো তোমার সাথে যখন আমার কথা হলো, কি বলে, এই যে তোমার বুয়েট লাইফ শেষে তুমি যখন তোমার এই বিসিএস বা সরকারি চাকরি এগুলো নিয়ে কথা বলতেছিলাম, আমি তোমাকে বলতেছিলাম যে তোমাদের বিসিএস টিসিএস হবে না, তুমি কর্পোরেট চাকরি করবে এবং তোমাদের আসলে এই পিএইচডি টিএইচডি এগুলোও হবে না। তো তুমি তো সেগুলো আসলে অ্যাকসেপ্ট করো নাই, মানে তুমি বলছো যে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করতেছি। কিন্তু এই ধরো এই 6-7 বছর পরে এখন তো আমি যা যা বলছিলাম সেগুলোই মিলে গেল। তো তাইলে এখন তুমি কি ওই সময় তোমার যে কৃতকর্ম বা যে সমস্ত মন্তব্য সেগুলো কি এখনও ওন করো, নাকি সেগুলোর জন্য তুমি মানে মনে করো যে ওই সময় তোমার অ্যাজাম্পশন সবই ভুল ছিল? মানে একটা হচ্ছে যে হবে না, আর আরেকটা হচ্ছে সিচুয়েশনের পার্সপেক্টিভে ডিসিশন নেওয়া, মানে দুটা কিন্তু ডিফারেন্ট জিনিস। আমি আসলে হবে না কথাটা বলতে আপনি কি আমার ক্যাপাবিলিটি নিয়ে কোশ্চেন করেছেন নাকি হচ্ছে যে প্রেডিকশন করেছেন? না, হবে না বলে না, আমি বলছি এগুলো তোমার জন্য না। তুমি হয়তো দেখা যায় কোনো উচ্চ বেতনে কর্পোরেট জব করবা, সেটাই বলছিলাম। হবে না সেটাও তো বলি নাই। আচ্ছা, মানে যদি আপনি বলেন যে প্রেডিকশন পার্সপেক্টিভ থেকে যে আমি কোন দিকে যাব, তাহলে ইউ আর রাইট। বাট আমি পিএইচডি হয়তো আমি এখন মাস্টার্সের জন্য যাচ্ছি, ভবিষ্যতে পিএইচডি হয়তো আমার করার ইচ্ছা নাই, কিন্তু আমি করতে হবে কি না সিচুয়েশনের পার্সপেক্টিভে সেটা তো আপনি এখনই বলতে পারেন না, তাই না? সুতরাং ওটা নিয়ে আমি কমেন্ট করব না। আর বিসিএস এর ব্যাপারটা যদি বলি, আমাকে কিন্তু প্রচুর মানুষ, মানে আপনার চেয়ে তো আরো অনেকেই আমাকে আরো লম্বা সময় ধরে দেখেছে। আমাকে কিন্তু একটা বড় পার্সেন্টেজ অফ পিপল সবসময় বলতো যে আমি হচ্ছে বিসিএস এর জন্য পারফেক্ট, কনসিডারিং তারা ভাবতো যে আমি বিভিন্ন কারণে আসলে দেশের বাইরে যাব না। সো বিসিএস এর জন্য কিন্তু আমার ফ্যামিলি থেকে শুরু করে যারা আমাকে চিনে, সিনিয়র জুনিয়র ব্যাচমেট, অনেক মানুষ কিন্তু বলেছিল। তারপরও এইভাবে করে যে বিসিএস টাই না দেয়া, এটা তো আসলে আপনি যতটা ভাবছেন যে মানে সহজভাবে করা, আমাকে দিয়ে বিসিএস হবে না, আমি আসলে সেটা ভাবি নাই। আমি আরও অনেকগুলো ভ্যারিয়েবল চিন্তা করেছি যে ওটাতে আমার যদি সময় দিতে হয় সেটা আমার জন্য বেটার হবে, নাকি হচ্ছে আমার জন্য আসলে কোনো কর্পোরেট জব করে যাওয়া বেটার হবে। সো আমি নিজেকে ওভাররেট করি না, বাট আমি যদি ওই লাইনে ডেডিকেটেডলি লেগে থাকতাম তাহলে ওই লাইনে যে আমার পক্ষে সাকসেস পাওয়া ইম্পসিবল ছিল আমি সেটা মনে করি না। কারণ মানে ওখানে যেই ধারার পড়াশোনা, মানে অনেকেই বলতো যে আমি মুখস্থ বিদ্যাতে ভালো, সুতরাং ওটা যে আমার যে কমফোর্ট জোনের বাইরে ছিল ব্যাপারটা এরকম না। কিন্তু বাট হচ্ছে আমি বুঝে শুনেই এই ডিসিশনটা নিয়েছি। আমার এটা প্ল্যানই ছিল আমি কর্পোরেট জব করে একটা নির্দিষ্ট সময় পরে আমি হায়ার স্টাডিজের জন্য বাইরে যাব। হ্যাঁ, কিন্তু সেইটা তো তুমি যখন প্ল্যানও করো নাই তখনই আমি তোমার বলছিলাম যে তুমি এটাই করবা। তুমি তো তখন আমার সাথে এটা না বিরাট তর্ক করছিলা। তো আমি যে তোমার ব্যাপারে একদম অ্যাকুরেট প্রেডিক্ট করছিলাম, এটার জন্য আমার তো কিছু ক্রেডিট প্রাপ্য নাকি? ঠিক আছে, আপনি যদি এই ক্রেডিটটা নিতে চান। ওকে, সো এখন আমি অন্য জায়গায় আসি। সেটা হলো যে এই যে তোমার কি বলে, মাঝখানে তোমাকে আমি একটা কাজ দিচ্ছিলাম যে এই যে আমরা যখন ক্রিকেট টিম ছিল, ক্রিকেট টিম চলাকালে তুমি বিভিন্ন লোক এই খেলা শুরু করতা, ইন্টারভিউ করতা, তারপর কিছু সময় দর্শকেরও ইন্টারভিউ করতাম। সো ক্রিকেট নিয়ে তো তোমার তেমন কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু তোমার যে এই ভোরবেলা 6টার সময় 6:30টার সময় তোমার আসতে হইতো এবং এই ধরনের কাজ করতা, এটা আসলে ঠিক কী কারণে করতা? মানে ওইটার তো মানে ওইটার চাইতে তুমি অনেক বেশি টাকা পাইতা, তো আসলে উদ্ভাসে একটা ক্লাস নিলেই, তাহলে এই কষ্টটা কেন করতা?
প্রথমত আপনি যে বললেন যে ক্রিকেট নিয়ে আমার ইন্টারেস্ট নাই, এই কথাটা যে আপনি বলেছেন এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে। হতে পারে যে আমি ক্রিকেট আপনার মতো বুঝি না ডেফিনেটলি, কিন্তু কথা হচ্ছে ক্রিকেট নিয়েই আমার ইন্টারেস্ট আছে। আমি একমাত্র যদি বলি যে আমার এন্টারটেইনমেন্ট যেটাকে বলে, যে মিডিয়া বা মুভিজ বা স্পোর্টস, সেখানে ক্রিকেট শুরুর দিকে থাকবে। হ্যাঁ, সো ক্রিকেট আসলে আমার ভালো লাগে। আমি ক্রিকেটে প্যাশনেট এটা আমি বলবো না। এককালে আমি খুবই নিয়মিত ক্রিকেট দেখতাম, এখন আগের মতো দেখি না, বাট হচ্ছে তাও আমি ক্রিকেট মোটামুটি বুঝি। সো আপনি 6টা সোয়া 6টা আসার যে ব্যাপারটা বলতেন, আমি কিন্তু এই ইন্টারভিউতে কয়েকবার বলেছি যে আমার একটা টাইপ হচ্ছে যে আমার যে কাজটা ভালো লাগে মোটামুটি আমি ডেডিকেটেডলি সেখানে লেগে থাকি। সো যদি মানে আমি যদি অর্থ উপার্জনের ব্যাপারটাই যদি সবসময় থাকতো, তাহলে আমি ডিবেটে এত বেশি সময় দেওয়ার তো আসলে কোনো কারণ নাই। মানে ব্যাপারটা তো এরকম না যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঠার ল্যাডার হিসেবে এত বেশি ডিবেট আমার করতে হয়েছে। যারা ডিবেট একেবারেও করে নাই তারাও তো কর্পোরেট জব করেছে, যারা আমার চেয়ে অনেক কম ডিবেট করেছে তারাও আমার আগে কর্পোরেট জব করেছে, আমার চেয়ে বেশি সাকসেসফুল হয়েছে, এরকমও এক্সাম্পল আছে। সুতরাং আমি এত বেশি ডিবেট আসলে কেন করলাম, সেটা তো আমি অবশ্যই প্যাশনের জন্য করছি। সো একই কথা যে সকাল 6টা সোয়া 6টার ব্যাপারটা যেটা বললেন, আমার মানে আরেকটা যদি বলি যে আমি ডিসিপ্লিন মেইনটেইন করতে পছন্দ করি ছোটোবেলা থেকে। আমার মানে স্কুল কলেজেও আমি পারফেক্ট অ্যাটেন্ডেন্সের অনেকবার আমার প্রাইজ বা অ্যাওয়ার্ড আছে। ইভেন বুয়েটে পারফেক্ট অ্যাটেন্ডেন্সের জন্য কোনো আলাদা কিছু নাই, ওটা জাস্ট অ্যাটেন্ডেন্সের স্কোরটা ক্যালকুলেট হতো। বাট ওই ডিসিপ্লিনের ব্যাপারটা এটা আমি প্রফেশনাল লাইফেও মেনটেন করি। সুতরাং 6টা সোয়া 6টা এখানে ডিসিপ্লিনেরও একটা ব্যাপার আছে। আমি বলবো ডিসিপ্লিন আর মানে আমার কাজটা ভাল লাগতো, আমি যদি সহজভাবে বলি আর কি। আচ্ছা, ফানি টোনে এতক্ষণ মানে বেশিরভাগ আলাপ করলো, মানে এর ফাঁকে ফাঁকে আমি কিছু সিরিয়াস কথা বলতে চাই। সেটা হলো যে তুমি যখন 2014-তে আসছিলা, তখন ওই পিঁপড়া টিমের ওয়ার্কশপে রুকন নামে একটা ছেলে ছিল, যাকে পরে ছোট্ট বন্ধু রুকন বলছিলাম। সে তোমার বাবার একটা ইন্টারভিউ করছিল, সেই ইন্টারভিউটা সে আমাকে দিছিল, পরে সেটা পাবলিশ করছি কিনা এখন মনে নেই। বাট যেই জন্য বলা যে ওই তার কিছুদিন পরেই তোমার বাবা মারা যায়। তখন তো তুমি বোধহয় মাত্র ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ো। তো তোমার বাবা মারা যাওয়ার পরে তারপরে তুমি ওই সময়ে উদ্ভাসে ক্লাস নিয়ে বা যে কোনোভাবে হোক তুমি তোমার ফ্যামিলি সাপোর্ট দিছো, তোমার ইমিডিয়েট ছোটো বোনকে বিয়ে দিছো, তারপরে তুমি সম্প্রতি শুনলাম যে তুমি টাকা জমা জমা একটা ফ্ল্যাটও কিনছো এবং এখন হচ্ছে আমেরিকায় পড়তে যাচ্ছ। মানে তোমাদের সাথে করা অনেকেরই হয়তো পিএইচডি অলমোস্ট কয়েক বছর হয়ে গেছে। সেইখানে তুমি তোমার এই যে এই বয়সেই এই এত দায়িত্ব পালন করে এত কিছু করে তারপর ইয়েতে চলে যাচ্ছ, মানে পড়তে যাচ্ছ। তো তোমার এই গল্পটাকে যদি কেউ ইন্সপিরেশন হিসেবে নিতে চায়, নেওয়া উচিত আসলে, কারণ ইন্সপিরেশন নেওয়ার মতো আসলে এখান থেকে অনেক কিছুই আছে। কিন্তু যেটা হয় যে আমাদের তো শেষ পর্যন্ত যেটা হয় যে ইন্সপিরেশনের জন্য বড় কোনো ঘটনা হইতে হয়। লাইক তোমার যদি এখন ফোর্স ম্যাগাজিনে তোমার নাম আসতো, তাইলে হয়তো সেটা নিয়ে ফেসবুক অনেক মাতামাতি হতো। বাট আলটিমেটলি আমাদের যে সমস্ত ট্রু ইন্সপিরেশনের গল্প আসে, সেই গল্প থেকে আসলে কতটা ইন্সপিরেশন পাওয়া যায় বলে তোমার মনে হয়? এটা মানে একটু আসলেই থট প্রভোকিং একটা কোয়েশ্চেন। সো আমাদের যেগুলো ইন্সপায়ারিং যে স্টোরিগুলো আসে, সেগুলো আসলে মিডিয়া জেনারেলি বায়াস থাকে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি, যেটা আপনি বললেন যে ফোর্বসে বা হচ্ছে কোনো একটা বড় ম্যাগাজিনে হয়তো ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হিসেবে বা অলরেডি সেলিব্রিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এমন মানুষ, এর পিছনের গল্পগুলোই হচ্ছে মানুষকে ইন্সপায়ার করে। কারণ মানুষ তখন মনে করে যে না, তখন মানে সেটা আসলেই আমি যদি ওনার জায়গায় যাইতে চাই তাহলে হচ্ছে ওনার পিছনের গল্পগুলোর মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হতে পারে। কিন্তু যে মানুষ এখনও সমাজের চোখে মানে যথেষ্ট এস্টাবলিশ না বা একেবারে টপ ঘরানার হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল না, তখন হচ্ছে মানুষের মানে তখন মিডিয়া হয়তো সেই এটা মোটিভেশনটা পায় না যে সেই গল্পগুলোকে প্রচার করার। সো তখন হয়তো সেই গল্পগুলো ওভাবে ইন্সপায়ারিংভাবে ওভাবে হাইলাইটেড হয় না। তো এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে হাইলাইট হওয়াটা সব ক্ষেত্রে গুরুত্ব ওভাবে বহন নাও করতে পারে। আসলে সব মানুষ মানে মানুষের এই যে দেখার যে দৃষ্টিভঙ্গি যে না মানে ও এভাবে করে একটা কিছু অর্জন করছে, এটাকেও আসলে ইন্সপিরেশন হিসেবে আমরা নিতে পারি। এটাও তো আসলে মানে
কি বলে মানে সে মানুষটা হয়তো এস্টাবলিশ না, কিন্তু তার এই ছোট্ট গল্পটা আমি আমার নিজের জীবনে হচ্ছে সেটাকে কাজে লাগাতে পারি। এভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা তো আমাদের চারপাশের মানুষ থেকে অনেক ইন্সপিরেশন নিতে পারি। আমি জেনারেলি চেষ্টা করি কোনো মানুষকে অবহেলা না করতে, এবং আমি দেখি যে অনেককে হয়তো আমরা একটু নেগলিজেন্সের চোখে অনেকে হয়তো দেখে, বা তার জীবনের মধ্যেও এমন কোনো একটা দিক আছে, তার কোনো একটা গল্প আছে, অথবা তার কোনো একটা পার্সোনালিটির দিক আছে যেটা আসলে নেয়ার মতো। তো তোমার বাবা, তোমাদের এত অল্প বয়সে যখন তোমার বাবা মারা গেলেন, তো এই যে হুট করে যে একটা নতুন রিয়েলিটি তৈরি হলো, এবং সেই রিয়েলিটির কারণে মানুষ সম্পর্কে তোমার আসলে নতুন কি কি পারসেপশন তৈরি হলো বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যেটা আসলে আগে ছিল না? আচ্ছা, বাবা মারা যাওয়ার আসলে ইমিডিয়েট পরে আমি আসলেই তখন অনেকগুলো নতুন জিনিসের সাথে আমার পরিচয় হয়েছে। ইভেন এরপরে আসলে অনেক দিনই আসলে সেই জিনিসগুলো কন্টিনিউ করেছে। আমি আসলে ডিটেইল ওভাবে করে বলতে চাচ্ছি না, বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কাহিনী শুনতে চাই না, আমি তো তোমার রিয়েলাইজেশন জানতে চাই। রিয়েলাইজেশন তো তুমি ডিটেইল বলতেই পারো, কাহিনী তো শুনতে চাই না। রিয়েলাইজেশন তো এটা একটু জেনেরিক রিপ্লাই হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা মানুষকে অনেক ক্ষেত্রে আমরা খারাপ সময় সবচেয়ে ভালো চিনি, এই যেটা আমরা কমনভাবে বলি যে দুর্দিনে মানুষ চেনা যায় কেন? কারণ তখন রিয়েলি বোঝা যায় যে কে আসলেই হচ্ছে ওয়েল উইশার, অথবা হচ্ছে কে আসলেই কোনো একটা ঘটনার মানুষের ইমোশনাল দিকগুলো আসলে বুঝতে পারছে কিনা। হ্যাঁ, জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা দেয়া, নাকি হচ্ছে আসলেই মানুষের সিচুয়েশন বোঝার মতো ক্যাপাবিলিটি, এগুলো তো অনেক কিছু বোঝা যায়। আবার অনেকে আছে যে সম্পর্কের প্রতি হয়তো শ্রদ্ধাশীল, বাট অনুভূতি প্রকাশের ক্ষেত্রে হয়তো ওভাবে ম্যাচিউরিটি দেখাতে পারে না। সো এটাই আর কি, এক একজন মানুষের যে এক এক রকম অ্যাঙ্গেল আরও ব্রডভাবে আমাদের কাছে ধরা পড়ে। ওকে, তো তোমার উদ্ভাসে ক্লাস নেওয়ার কারণে তুমি মোটামুটি একটা ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইতা, কিন্তু নর্মালি ফেসবুকে যে ন্যারেটিভ বা পত্রপত্রিকায় যে ন্যারেটিভগুলো আসে সেটা হচ্ছে যে এই বুয়েটের ছেলে পেলে কোচিং সেন্টারে ক্লাস নেওয়া বা টিউশনি করার কারণে টাকা পয়সার এমন একটা মোহে পড়ে যায় যেটা তাদের একাডেমিক লাইফে বেশ ভালো রকম প্রভাব ফেলে, এবং অল্প বয়সে এত টাকা হওয়ার কারণে যেটা হয় যে সেটা তাদেরকে নানা রকম প্রলোভনের দিকে করে যায়। কিন্তু এই যে ফেসবুকে বা অন্যান্য জায়গায় তোমাদের এই গল্পগুলো সাধারণত আসে না, ফলে কোচিং সেন্টারের এই পার্টটাও তো মনে হয় আসা উচিত। সো আমার যেটা করা যে সামগ্রিকভাবে তোমার পর্যবেক্ষণ কি বলে, এই যে ছেলে পেলে কোচিং সেন্টারে ক্লাস নিয়ে যে উপার্জন করা বা অনেক টাকা উপার্জন করা, সেটা সামগ্রিকভাবে বুয়েটিয়ানদের আসলে কীভাবে প্রভাবিত করে বলে তোমার পর্যবেক্ষণ বলে? আচ্ছা, এটা আমার পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে আমি এটাকে নেগেটিভলি দেখি না যে বুয়েটিয়ানরা হচ্ছে কোচিং সেন্টারে পড়ানো মানেই হচ্ছে আমার সেটাকে হচ্ছে একটু নেগেটিভলি দেখতে হবে। এই যে সচরাচর যে মুখস্থ প্রথা, আমি সেভাবে চিন্তাই করি না, বরং আমার কাছে মনে হয় যে এটা একটা ওয়ে। কমার্শিয়াল দিকটা বাদ দিই, আমরা তো সাবজেক্ট টপিকের বাইরেও অনেক ফিলোসফিক্যাল কথা আমরা আসলে বলি বা বলতে পারি। সো সেই দিকটা থেকেও তো বুয়েটিয়ানরা আসলে কন্ট্রিবিউট করতে পারে, তাই না? সো বুয়েটিয়ানরা তারা যদি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের হয়, তারা সবাই তো আর বুয়েটের টিচার হবে না, কিন্তু তারা যদি হচ্ছে স্কুল কলেজের এই শিক্ষার্থীদের মনে তারা যদি বিভিন্নভাবে পুশ করতে পারে যে না, তাদের নিজেদের রিয়েলাইজেশন থেকে যে যাতে তারা নিজেদের লাইফ স্টোরিগুলোকে ওভাবে কানেক্ট করতে পারে, যাতে তারা আরও বেটার হিউম্যান বিইং হিসেবে এস্টাবলিশড হইতে পারে, সেই জিনিসটাতে ডেফিনেটলি বুয়েটের মানুষরা হচ্ছে কন্ট্রিবিউট করতে পারে। এখন আমি যদি আসি যে কে কতটা কোচিং সেন্টারে সময় দিয়ে তার নিজের একাডেমিক লাইফকে কম্প্রোমাইজ করবে, এই জিনিসটা কিন্তু আসলে প্রথমত আমি বলবো যে এটা তার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এক একজনের সিচুয়েশান এক এক রকম থাকে, অনেকের হয়তো সিচুয়েশানটা একটু অন্যরকম, তার হয়তো ওভাবে সাপোর্ট দিতে হবে, সো তার সিচুয়েশানটা বুঝতে হবে। অথবা হচ্ছে তার জন্য সিজিপি ইম্পর্টেন্ট না, সে হয়তো কো কারিকুলার অ্যাক্টিভিটি দিয়ে বা অন্যভাবে তার সিভিটা এনরিচ করছে। ইভেন আমরা কিন্তু বাইরে হায়ার এডুকেশনে ইউনিভার্সিটি এসওপি লেখার সময়ও কিন্তু অনেক ক্ষেত্রে লিখি
যেটা আমিও লিখেছি যে ফর্মাল টিচিং এক্সপিরিয়েন্স ইন দ্য কোচিং সেন্টার, সেটাও কিন্তু আসলে একটা ভ্যালু অ্যাড করে। সুতরাং এটাকে এত অবহেলার দৃষ্টিতে দেখার আসলে কিছু নাই। সো এখন কথা হচ্ছে যে অ্যাকাডেমিক লাইফকে হ্যাম্পার করে কেউ যদি না বুঝে হচ্ছে কোচিং সেন্টারে অনেক বেশি সময় দেয়, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু হচ্ছে কেউ যদি নিজে তার পার্সোনাল লাইফে এরকম একটা ডিসিশন নেয় ফর হিজ অর হার সিচুয়েশনস, সো সেই জিনিসটাকে সবসময় এভাবে এরকম জাজমেন্টাল দৃষ্টিতে দেখার কিছু নাই। কোচিং সেন্টার ইটসেলফ এইটা খারাপ এই জিনিসটাই আমি পার্সোনালি মনে করি না, বরং আমাদের নিজেদের স্কুল কলেজে টিচাররা অনেক কিছু জিনিস আমাদেরকে হয়তো প্রপারলি হয়তো সেই জিনিসগুলো বুঝাতে পারছেন না, অথবা স্টুডেন্টদের নিজেদের টপিকগুলো বোঝানোর জন্য সহজভাবে বোঝার জন্য হয়তো কিছু সাপোর্ট দরকার। সো এডুকেশন সিস্টেমটাকে স্ট্রেংথেন করার এটা একটা পলিসি যে কোচিং সেন্টারগুলো কথায় কথায় বাণিজ্য বা কোচিং বাণিজ্য খারাপ এই সমস্ত মুখস্থ কথা বাদ দিয়ে আমরা তো এটা একটা ভালো জিনিসের পিছনে আমরা, যদি এটা ব্যবসা হয়েও থাকে ভালো জিনিসের জন্য ব্যবসা আমরা করছি, তাই না? সো পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে আমি যদি উদ্ভাসে, আমি এখানে কোনো ব্র্যান্ডিং করছি না, কোনো একটা কোচিং সেন্টার যদি আজকে যদি এটা বলে যে বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে বা না বুঝে মুখস্থ করার অভ্যাস প্রতিভাকে ধ্বংস, এই কথাগুলোও যদি মানুষের টনক নড়াতে পারে, মানুষের চিন্তা চেতনাতেও যদি পরিবর্তন আনতে পারে, তাহলে সেটাও তো একটা ফ্যাক্ট। মানে শুধুমাত্র এটা না যে বুয়েটে যারা টপ 20 যারা চান্স পেয়েছে তারা সবাই এই কোচিং সেন্টারের, আমরা সবসময় ওটা চিন্তা করি, কিন্তু এই কোচিং সেন্টারের মাধ্যমে কোনো একটা মোটো আসছে যেটা মানুষের থট প্রসেসটাকে চেঞ্জ করে ফেলছে, সেটাও তো আসলে সমাজ পরিবর্তনের একটা বড় হাতিয়ার। সো আমরা কেন এই জিনিসগুলো বলছি না? ইভেন কোচিং সেন্টারে আমরা এমন অনেক আইডলকে দেখেছি যে যারা মানে শুধুমাত্র ভালো ক্লাস নেয়া না, অনলাইনে ভালো ক্লাস নেয়া না, বরং তারা অনেকগুলো জায়গায় এমন এমন স্টোরি তারা শেয়ার করছে যে গল্পগুলো ইন্সপায়ারিং, পুরো সমাজ পরিবর্তনের এটা একটা হাতিয়ার হতে পারে। আর আমরা কথায় কথায় লেগে আছি কোচিং বাণিজ্য নিয়ে। সো মুখস্থ কথার পিছনে একটু আমাদের কম ইনভেস্ট করা উচিত। সো কেউ একজন কোচিংয়ে অনেক বেশি পড়াতেই পারে। ওকে, তুমি তো গ্র্যাজুয়েশনের প্রায় 7 বছর পরে বাইরে পড়তে যাচ্ছ, সো এই লম্বা ব্রেক অফ স্টাডি, এইটা তোমাকে এখন যখন আবার তুমি এমএস করতে যাচ্ছ, এটা তোমার জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং হতেছে? বা তুমি এটা মানে যদিও তোমার আসলে দেরি করা ছাড়া আসলে উপায়ও ছিল না, তোমার তো এখানে একটা বড় রকম ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করতে হয়েছে, বাট তোমার নিজের জায়গা থেকে এইটা আসলে কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? এইটা চ্যালেঞ্জিং, বাট হচ্ছে আমি যদি বলি যে আমার প্রফেশনাল লাইফে আমার একটা পারসেপশন যেটা আমাকে সিনিয়ররা বা হচ্ছে আমি কোম্পানির মানুষদের কাছ থেকে পেয়েছি যে আমি স্টুডিয়াস, মানে হচ্ছে যে আমাকে কোনো কিছু ইয়ে করলে আমার ওইটা পড়ার প্রতি আমার একটা নেশা আছে। মানে আমি বলবো না যে আমি একদম টপ বাট হচ্ছে আমার জেনারেলি সবাই কিন্তু একরকম হয় না, এক একজন এক একভাবে মানে কোন একটা কাজের প্রসেস মেনটেন করে, এটাই স্বাভাবিক। সো ওই দিকটা থেকে আমার কাছে মনে হয় যে হোপফুলি আমি ইনশাল্লাহ পারবো। আর আরেকটা জিনিস যদি প্র্যাকটিক্যাল লাইফে বলি যে ইউএসএতে তো ডিরেক্ট স্কিল মাইগ্রেশনের ওই সুযোগটা নাই। সো এই সুযোগে আমি যদি মাস্টার্স করে নিজের স্কিলটাকে আপডেট করতে পারি তাহলে কেন না। আর এটা যেহেতু একটা ফুলি ফান্ডেড একটা ইয়েতে যাচ্ছি, সো আমি রিসার্চ ল্যাবে, তো যদি আমি এটাকে একটা প্রজেক্ট হিসেবে দেখি, মানে আমি এই রিসার্চ কাজকে যেটার বিনিময়ে আমি যদি একটু ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে যদি আমি চিন্তা করি যে আমি কোম্পানিতে হচ্ছে আমি 2টা প্রজেক্ট রান করতেছি, সেটার বিনিময়ে হচ্ছে আমি অর্থ পাচ্ছি, আর এখানে হচ্ছে আমি কিছু পেপারের কাজ করছি, সেটার বিনিময়ে অর্থ পাচ্ছি। সো কথা হচ্ছে আপনি বলতে পারেন যে এই পেপারের জন্য তো তোমার হচ্ছে এখন বেশি ব্রেইন ওয়ার্ক বা স্টাডি ওয়ার্ক করতে হয়েছে, যেখানে ওইখানে কাজের টাইপটা ডিফারেন্ট। হ্যাঁ, কাজের টাইপ ডিফারেন্ট, বাট আমি যদি বলি যে কোম্পানিতেও আমার আসলে অনেকগুলো কাজ ডিল করতে হয়েছে যেখানে অনেক পড়াশোনার ব্যাপার ছিল, এবং স্পেসিফিকলি যেইগুলোতে ইভেন অনেক ক্ষেত্রে আমি টিমের মধ্যে সবচেয়ে ভালো হিসেবেই ডেলিভার করতে পেরেছিলাম। সো হোপফুলি আমি আশা করতেছি যে স্টাডি গ্যাপের এই ব্যাপারটা অত বড় ব্যাপার হবে না। আর তাছাড়া বুঝে শুনেই আমি হচ্ছে পিএইচডি করতে যাচ্ছি না, আমি মাস্টার্স করতে যাচ্ছি, যাতে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটাও কাজে লাগে এবং ইন্ডাস্ট্রি জবেই আমি ঢুকতে পারি। বাংলাদেশে তো তুমি কাজ করছো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, যেখানে তোমার কাজটা মোস্টলি ম্যানেজেরিয়াল ধরনেরই ছিল, সেটা তো খুব বেশি ইঞ্জিনিয়ারিং রিলেটেড, স্পেসিফিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব একটা ছিল না। তো এখন আমি যদি তোমাকে বলি যে এই ব্রিটিশ আমেরিকান টোবাকোর এই 7 বছর বা 6 বছর বা 5 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা তুমি যখন আমেরিকায় কাজ করতে যাবা, প্রথমত কান্ট্রি কালচার আলাদা, দ্বিতীয়ত
ওয়ার্ক মানে এরিয়া অফ ওয়ার্কও তো কমপ্লিটলি আলাদাই হবে। সো তাহলে তুমি এই যে 5-6 বছর যে এখানে কাজ করলা, সেটা আসলে এখান থেকে তোমার মানে এক্সপিরিয়েন্সটা তুমি পরবর্তীতে ওখানে কীভাবে করবা, মানে কাজে লাগবা বা এই ধরনের কোনো চিন্তা আছে বা আদৌ লাগবে বলে তোমার মনে হয়? প্রথমত এইটা সিভিতে অবশ্যই একটা ভ্যালু অ্যাড করবে, কারণ এটা ফরচুন 500 কোম্পানি এবং এই কোম্পানিকে সবাই চিনে। সো এই কোম্পানি যেহেতু এখানে গ্লোবাল স্টেক হোল্ডার থাকে, রিজনাল স্টেক হোল্ডার থাকে, তাদের সাথে ডিল করতে হয়, ডেফিনেটলি সেটা একটা ভ্যালু অ্যাড করবে যদি আমি ওই পার্সপেক্টিভ থেকে বলি। সেকেন্ডলি আমি যদি স্কিলের ব্যাপারটা বলি, ম্যানেজেরিয়াল এটা একটা ফ্যাক্ট, কিন্তু মানে এখানে আসলে সাইমultaneously অনেকগুলা জিনিস ছিল। পিপল লিডারশিপ ছিল, শপ ফ্লোর এমপ্লয়ীদেরকে লিড করা। শপ ফ্লোর এমপ্লয়ি এত ডাইভার্সিফাইড পিপল যে 70 জনের শপ ফ্লোরকে 100 জনের মতো মানুষকে হচ্ছে লিড করা, তাদের মাধ্যমে কেপিআইটুকু ড্রাইভ করা এবং হচ্ছে সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে অন্য ডিপার্টমেন্টের মানুষ, নিজের ডিপার্টমেন্টের মানুষকে হ্যান্ডেল করে অনেকগুলো প্রজেক্ট নামানো। সো আমরা যে বিজনেসেই যাই না কেন, যে জবেই যাই না কেন, মানুষ কিন্তু সবসময় কনস্ট্যান্ট। উই ওয়ার্ক উইথ পিপল, উই ডোন্ট ওয়ার্ক উইথ মেশিনস। মানে আমরা শপ ফ্লোর অপারেটররা হচ্ছে মেশিন অপারেট করে, কিন্তু ম্যানেজাররা কি করে? ম্যানেজাররা তো আসলে অপারেটরকে গাইড করে। সো আমি তো আলটিমেটলি ওখানে মানে ডিরেক্ট অপারেটিং না, ডিরেক্টলি ওই ম্যানেজারিয়াল কোনো একটা কাজেই তো ভবিষ্যতে আমি আসলে ইউএসএতে যাইতে যাচ্ছি, যেখানে আমার স্কিলটা, এখন আমার যে স্কিল যে জায়গায় আছে টেকনিক্যাল স্কিল, সেখানে স্কিল বা অ্যানালিটিক্যাল স্কিল, ওখানে স্কিলটা আরও বাড়বে। সো ডেফিনেটলি এই পিপল লিডারশিপ স্কিলটা আমার কাছে মনে হয় যে কাজে দিবে। আর টেকনিক্যাল স্কিলের কথা যদি বলি, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা হয়তো আমি ডিরেক্ট হয়তো বয়লার অথবা এইচভ্যাক এইটা হয়তো আমি অপারেট করছি না, কিন্তু কথা হচ্ছে যে আমার আন্ডারে যে মানুষগুলো যারা মেশিন অপারেট করছিল, সো একটা মিনিমাম লেভেল অফ নলেজ যে মেশিনটা আসলে কিভাবে চলে, সিগারেট ম্যানুফ্যাকচারিং মেশিনস, যাতে হচ্ছে আমি সিনিয়রদের সাথে বা টিমকে কমিউনিকেট করতে পারি যে মেশিনে এই লস ছিল, এই লস এলিমিনেশনের জন্য আসলে কি কি কাজ করা হয়েছে, সম্পূরক প্রশ্নগুলো করে তখন কিন্তু প্রফেশনালিও আমার এভালুয়েশনটা হচ্ছে যে আমি আসলে মুখস্থ কথা বলছি নাকি আমি আসলে মেশিনটার বেসিক প্রিন্সিপাল বুঝছি। সো ওই জিনিসটাও কিন্তু ওখানে কাজে লাগার ব্যাপার আছে, কারণ প্রফেশনাল লাইফ কিন্তু একাডেমিক লাইফের মতো না, কারণ কন্টিনিউয়াসলি একজন মানুষের সাথে বাসায় দেখা যায় যে আমরা শুধু ঘুমাতে যাচ্ছি, কিন্তু পুরো টাইমটা প্রফেশনাল লাইফে যখন থাকে তখন কিন্তু সিনিয়র বা কলিগরা বুঝে ফেলে যে কে কীরকম, মানে সে আসলে কি বইয়ের মুখস্থ দুটা কথা বলতেছে নাকি সে আসলে জিনিসটা বুঝে বলছে। সো টেকনিক্যালি ওই জিনিসটা যে পারসেপশন মেক করা, ওইটাও কিন্তু বিভিন্নভাবে এইখান থেকে আমি যে 5-6 বছরের যে এক্সপিরিয়েন্স, ওটা কিন্তু ডেফিনেটলি ওইখানে কাজে লাগবে। কাজে লাগানোর ব্যাপারটাও এটাও হিউম্যান পটেনশিয়ালের উপর ডেফিনেটলি ডিপেন্ড করে। অবশ্যই এটা আমার উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে এটা সেল করতে পারছি এবং কিভাবে আমি এটাকে ইউটিলাইজ করতে পারছি। আমাকে যখনই কেউ বলতো যে বিএটি কেন ইঞ্জিনিয়ারিংয়ের পরে, আমি কিন্তু সবসময়ই সবাইকে বলতাম যে আমি আমার লাইনের বাইরে কাজ করছি, এটা আমি একেবারেই মনে করি না। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য না, বরং এইচআর বা ফিন্যান্স বা কর্পোরেট জব যেটা, সেটা কিন্তু না। আমি কাজ করি কি ফ্যাক্টরি, আমি শিফট ম্যানেজার। সো আমি আগে ছিলাম প্রোডাকশন টিম লিডার বা কোয়ালিটি মেইনটেন্যান্স লিড। সো ফ্যাক্টরিতে মানে আমার আন্ডারে মানুষ হচ্ছে মেশিন চালাচ্ছে। সো এইটাকে আমি ইঞ্জিনিয়ারিংয়ের ফুল বাইরে আমি মানে এটাকে আমি ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে আমি বলতে রাজি নই, কারণ এখানে অনেকগুলো সিগারেটের কোয়ালিটি কেমন হবে, সিগারেটের প্রোডাকশন ভলিউম আমি যাতে মিট করতে পারি, ফ্যাক্টরি সেফটি যাতে মেইনটেইন হয়। ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট আপনি বলতে পারেন যে তুমি তো আসলে ডিরেক্টলি ওটাকে ডিজাইন করতেছো না, সবসময় যে R&Dটাই ইঞ্জিনিয়ারিং হবে ব্যাপারটা সেরকম না কিন্তু। সো ওখানে অনেক চিন্তাভাবনার ব্যাপার ছিল, কাইজেন বা যেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ। হ্যাঁ, সেখানে হয়তো আমার এখানে স্টেইনলেস স্টিল ইউজ হচ্ছে, কিন্তু এখানে আমার মাইল্ড স্টিল ইউজ করলে সেটা বেটার হতে পারে। যে আমার আন্ডারে কোনো একটা অপারেটর এই আইডিয়াটা বের করছে, কিন্তু সেখানে ম্যানেজার হিসেবে আমি সেটাকে ফুয়েল করছি বা সেটাকে গাইড করছি। সো এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার কিন্তু ছিল। সো এই জিনিসগুলো প্রমোট করা, মানে এটাকে কতটুকু কাজে লাগানো যায়, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। সো যে মানুষ মানে সিগারেট ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যেও ইঞ্জিনিয়ারিং ব্যাপার আছে, ঠিক তেমনিভাবে হচ্ছে আমি যে প্রফেশনাল লাইফে ভবিষ্যতে যাব, ইন্ডাস্ট্রি জবে যাব, যেটাতেই যাই না কেন, সেখানেও আসলে ইঞ্জিনিয়ারিং একটা টাইপ ডেফিনেটলি থাকবে। সো প্রফেশনাল লাইফের হাজারটা ভ্যারিয়েবল, ইউটিলাইজেশন অবশ্যই এটা মানে ম্যান টু ম্যান। কিন্তু তুমি এত অর্থবিত্ত
মালিক হয়ে আমার ইন্ডিয়া ট্যুরের লোকজন যখন আমাকে অনুদান দিতেছিল সেখানে সর্বনিম্ন পরিমাণ ছিল 1500 টাকা, তুমি আমাকে মাত্র 1500 টাকা অনুদান দিলে, এর ব্যাখ্যা কি? এর আসলে কোনো ব্যাখ্যা আমি মানে এরকম কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না আসলে। সো মানে আমি এটার কোনো পজিটিভ কোনো এক্সপ্লেনেশন বা নেগেটিভ কোনো এক্সপ্লেনেশন আমি কিছুই দিব না, কারণ এটা মানে ওই টাইমে হয়তো আপনি বলেছিলেন, আমি দিয়েছিলাম, আরো বেশি দিতে পারতাম অথবা নাও দিতে পারতাম। এখানে তো অনেকগুলো সিচুয়েশন দিবে না কেন? যাই হোক, মানে তোমার সাথে সিরিয়াস কথা বেশি দূর বললেই কেমন যেন মাথা কেমন যেন করে, মানে মনে হয় যেটা তোমার সাথে তো কথা বলতে হবে লেম টপিকে, তোমার সাথে সিরিয়াস কথা বলা তো উচিত না। যাই হোক, কিন্তু যেহেতু পডকাস্টে তো দু একটা সিরিয়াস প্রসঙ্গ আনতে হয়, তো এই প্রসঙ্গে আমার মনে পড়লো যে এই যে তুমি একটা কর্পোরেট কোম্পানিতে এতদিন কাজ করলা এবং এখানে নানা ধরনের মানুষের সাথে মিশছো, ফলে লিডারশিপের বইগুলোতে লিডারশিপ নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো বলা হয়, তুমি নিশ্চয়ই কিছু কিছু পড়ছো বা তুমি নিশ্চয়ই বিভিন্ন এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম বা এই কি বলে আইডিয়া কন্টেস্ট এগুলোতেও গেছো। তো এখন যদি তোমার কাছে বলা হয় যে এই এত বছর কাজ করার পরে লিডারশিপ সম্পর্কে তোমার পারসেপশন কি, আসলে বইতে যে লিডারশিপকে যেভাবে পোট্রে করে বা লিডারশিপের তো সেখানে কোনো ডার্ক শেড বা গ্রে শেড দেখায় না, সব হচ্ছে লিডারশিপের সব পজিটিভ শেডগুলো দেখা হয়, বাট লিডারশিপের তো অনেক গ্রে শেডও থাকে। সো তুমি এখন তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে লিডারশিপকে কীভাবে এক্সপিরিয়েন্স করছো? এটা একটা ভালো প্রশ্ন। বেসিক্যালি হচ্ছে আমি এটা বলবো না যে লিডারশিপ রিলেটেড বইগুলো বা কোর্সগুলো হচ্ছে আমার কাছে মানে ইনসাফিসিয়েন্ট অথবা হচ্ছে ইরিলেভেন্ট মানে মনে হয়েছে, এটা আমি বলবো না। সবগুলোই কম বেশি হয়তো কাজে লাগে, এটা আসলে রিলেটিভ, মানে কারো কাছে হয়তো আপেক্ষিক, যে কেউ একটা জিনিসকে একইভাবে দেখে আরেকজন আরেকভাবে দেখে আর কি। সো আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে লিডারশিপটা হচ্ছে আমি কিভাবে এক্সপিরিয়েন্স করেছি। সো আমি যদি বলি যে অবশ্যই এখানে অনেক সাকসেসফুল লিডার আমি দেখেছি এবং এক একজনের টাইপ হচ্ছে এক এক রকম ছিল। আসলে ক্যারিজমাটিক লিডারশিপের কোনো এক্সপ্লেনেশন এটা এরকম না, এটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন না যে এই ইকুয়েশনটাকে মেনে চললে ক্যারিজমাটিক হওয়া যাবে। ক্যারিজমাটিক ইজ টোটালি আউট অফ ইকুয়েশন। এটা হচ্ছে মানুষ যদি অনেকে আছে, একজন আমাদের ম্যানেজার ছিলেন, উনি যখন বলতো হ্যালো বিত্ত কেমন আছো, এই যে একটা ভয়েস, যখন একটা নর্মাল কথা যখন কনভারসেশন শুরু করতো, ওই কথার মধ্যে একটা আন্তরিকতা, তার কথার মধ্যে একটা অন্যরকম আন্তরিকতা ছিল। এটা এমন না যে সে ওটা 10 বছর মানে এক্সপিরিয়েন্সের পরে সে সেটা গ্যাদার করেছে, সে ওরকম হিউম্যান বিইং। এবং এটাও কিন্তু এক প্রকারের লিডারশিপ, কারণ হচ্ছে সে ওইভাবে মানুষকে এমপ্যাথেটিক, সে মানুষকে ওভাবে ফিল করতে পারতো, মানুষের মধ্যে ওই জিনিসটা জাগাতে পারতো যে মানুষ ভিতরের কথাটুকু শেয়ার করে। এই যে শেয়ার করার যে জন্য যে স্পেসটা এটা তৈরি হতে দেয়া, অনেকে তো এটা 20 বছর লিডারশিপ পজিশনে থেকেও অনেকের মধ্যে গ্রো করে না। অনেকে তো হচ্ছে জাস্ট কাজ আদায় করে নেয়া, মানুষকে একটা টুল হিসেবে দেখা, মানুষকে মানুষ হিসেবে না দেখা। সো এই লিডারশিপের এক্সারসাইজ আমি যদি বলি যে লিডাররা আসলে শুধুমাত্র হচ্ছে প্রজেক্ট টাস্ক এক্সিকিউশনের জন্য মানুষকে একটা হাতিয়ার হিসেবে দেখে, তাদের লিডারশিপকে কখনো আমি পার্সোনালি প্রমোটও করি না, সেটাকে আমি ভালোও বলবো না, কারণ তাদের কাছে হচ্ছে মানুষ হচ্ছে একটা মানে অস্ত্র। আজকে আমি একে ইউজ করলাম, কালকে আমি টিস্যু পেপারের মতো ফেলে দিলাম, কিন্তু যে রিয়েলি লিডার সে হচ্ছে তার ভিশনের জন্য সে মানুষকে একত্রিত করে, সে মানুষের মধ্যে এমন মোটিভেশন জাগায় যে মানুষজন তখন মানে ওই জবটাকে শুধুমাত্র নিজের টাকা উপার্জনের মাধ্যম হিসেবে না, তখন সেটাকে প্যাশন হিসেবে ভাবা শুরু করে। লিডার সেই যে পার্সোনাল এজেন্ডার জন্য তার মানুষকে ইউজ করে না, বরং হচ্ছে সে টিমের এজেন্ডার জন্যই তার মানুষগুলোকে একত্রিত করে। এগুলো তো বইতেই লেখা, এগুলো না এইটা আমি কোনো বইতে কখনো পড়ি নাই। আমি আপনার চেয়ে কম বই পড়েছি, আমার অত নলেজের নাই, বাট আমি যেটা বলছি এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, সুতরাং আমি এটা মানে টোটালি ডিসএগ্রি করি। এটা আমি কোনো বইতে আমি আসলে দেখি নাই এরকম কথা। সো লিডারশিপ কিভাবে এক্সপিরিয়েন্স করেছে আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে লিডারশিপে তো ম্যানিপুলেশন একটা বিরাট টুলস, যে কথাটা আসলে কোনো বইতে বলা থাকে না। তো
তুমি মানে লিডার যখন ম্যানিপুলেট করে, এই ম্যানিপুলেটটাকে কি তুমি ডিসকভার করতে পারো, নাকি সেইটাকেও তুমি ক্যারিশমা হিসেবে চালা দাও? মানে ম্যানিপুলেশনও কি এক ধরনের ক্যারিশমা? ডিপেন্ড করে ম্যানিপুলেশনটা কিভাবে হচ্ছে। এখন এই ম্যানিপুলেশন তুমি তো আবার বিতর্কের সুরে কথা বলতেছো, তুমি এই জন্য তো তোমাকে আমি লেম প্রশ্ন করতেছিলাম, এই সিরিয়াস একটা প্রশ্ন করলাম, তুমি বিতর্কের সুরে বলতেছো। বলেন, চিন্তা করে বলো, মানে মানে এই লিডারশিপের মধ্যে তো ম্যানিপুলেশন থাকবেই। মানে ধরো যে তোমাকে আমি কোনো না কোনোভাবে আমি যে জিনিসটা চাচ্ছি সেটা আমি তোমাকে দিয়ে করাইলাম, তুমি চাচ্ছ কি চাচ্ছ না সেটা ম্যাটার না, কিন্তু তোমাকে আমি এমনভাবে ভুলায় ভালো কাজটা করাই ফেললাম, কাইন্ড অফ ম্যানিপুলেশন, বা এটাকে আরেকটু সব ভাষা এক্সপ্লয়টেশনও বলা হয়। সো আমার যেটা মানে কোর জিজ্ঞাসা সেটা ছিল যে ক্যারিশমা কি এক ধরনের ম্যানিপুলেশন, বা যদি এইভাবে বলি ম্যানিপুলেশন কি ক্যারিশমা? আমি এটাকে এভাবে বলবো যে এটা তখনই ক্যারিজমা হয় যখন মানুষ ওই কাজটাকে করার জন্য নিজের 100% না 200% দিয়ে হচ্ছে ট্রাই করে, তখন কিন্তু সেটা আর ব্রেইন ওয়াশ থাকে না। আমি এটাকে ব্রেইন ওয়াশ বলবো আর কি আমার ভাষায়। তখন সেটা হয়ে যায় যে ভিশনারি কোনো একটা অবজেক্টিভ পালনের জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। হয়তো সেখানে উদ্দেশ্য ডিফারেন্ট ছিল, হয়তো ব্রেইন ওয়াশ ছিল, কিন্তু না, সে লিডার এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, সো ক্যারিজমা ক্যান বি, মানে ক্যারিজমাটিক পার্সোনালিটির কিছু কিছু পার্ট অনেকের কাছে ম্যানিপুলেশন হইতেই পারে, কারণ আমাদের সব মানুষের স্বার্থ সেম না, স্বার্থ কনফ্লিক্টিং। আপনার কাছে যেটা ভালো আমার কাছে একই প্রফেশনাল ওয়ার্ক প্লেসে সেটা ভালো নাও হতে পারে। সুতরাং আপনার টিমের জন্য যেটা ভালো হবে আমি সেটাকে বিজনেসের জন্য ভালো নাও ভাবতে পারি। সুতরাং এটা তো আবার ইউনিভার্সালি ইউন্যানিমাসলি তো আমরা কোনো কিছু বলতে পারি না, তাই না? সুতরাং এটাকে আমরা এভাবেই বলতে পারি যে ম্যানিপুলেশন ক্যারিজমাটিক পার্সোনালিটির একটা পার্ট অনেকের কাছে, মানে অনেকের কাছেই এটা ম্যানিপুলেশন হিসেবে আখ্যায়িত হতে পারে। ওকে, তুমি নিজেও তো টিম চালাইছো, তো সেই হিসেবে তোমাকেও সর্ট অফ লিডার বলা যায়। তো তুমি যখন লিডার ছিলা, তোমার লিডারশিপের যদি আমি কোর কম্পোনেন্ট জিজ্ঞেস করি, মানে তোমার লিডারশিপের কোর কম্পোনেন্টগুলো আসলে কি? আমার ভাষায় বলবো না, মানে তোমার নিজের উপলব্ধি থেকে বলবা। আমার লিডারশিপের কোর কম্পোনেন্ট যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে আমি অন্য মানুষের এভালুয়েশনের উপর ডিপেন্ডেন্ট থাকাটা আমি পছন্দ করি না। আমি নিজের সেন্সের উপর আমার হচ্ছে ফুল মানে বিশ্বাস আছে, ট্রাস্ট আছে, এবং আমি মানুষকে নিউট্রালি জাজ করতে পছন্দ করি। মানে আমি কান কথার উপর বেস করে ডিসিশন নেই না, যেটা আমি আমার নিজের চোখে দেখি নাই, যে কথার কোনো ভিত্তি নাই, সেই কথা দিয়ে আমি কাউকে উপরে তোলা বা কাউকে নিচে নামানো এই ধরনের কোনো ডিসিশন আমি নেই না। এইটা হচ্ছে আমার লিডারশিপের কোর স্ট্রেংথ। আরেকটা কোর স্ট্রেংথ হচ্ছে আমি বিজনেস কেপিআই ড্রাইভ করার জন্য সেলফ লিডারশিপ, যেটা নিজে ডিসিপ্লিন থাকা এবং বাকিদেরকেও ডিসিপ্লিন করা, এটার জন্য যত কিছু করা যায় সেইটা আমি হচ্ছে ইন্টারভেনশন দিই। আচ্ছা, তুমি আমাকে অনুদান কম দিলেও তুমি আমার সব বই কেনো? তোমার মানে আমার লেখালেখির যে কন্টেন্ট বা লেখালেখির যে স্টাইল, এগুলো কোনোটাই তো তোমার সাথে ম্যাচ করার কথা না। শুধুমাত্র ব্যক্তিগত পরিচয়ের জন্য এই যে তুমি কেনো, এবং তোমার কারণে যে আমার অন্তত একটা বই বিক্রি হয়, এটার জন্য তোমাকে অ্যাটলিস্ট ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু তুমি এরকম একজন কৃপণ প্রকৃতির মানুষে তুমি আমার এই দামি দামি বইগুলো আসলে কেন কিনতে? আমি এটা একটা রাইট কথা যে আমি আসলে যে মানে অনেক বই পড়ি, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। কথা হচ্ছে যে আমি আপনার বইগুলো কিনতাম, এটা টু বি অনেস্ট আসলে সম্পর্কেরই একটা ব্যাপার। এটা এমন না যে আপনাকে খুশি করার কোনো এটা কিন্তু আমি ন্যাচারালি করতাম, কারণ আমি হচ্ছে এই বই না কিনলে আপনি আমাকে যে জাজ করবেন বা আপনি আমাকে যে অনেকগুলো কথা শোনাবেন, ব্যাপারটা তো সেরকম না। আমি তো তোমাকে কখনো বই কেনার কথা বলিও না ইনফ্যাক্ট। হ্যাঁ, সো আমি আসলে কি মানে টু বি অনেস্ট আমি আপনার কয়েকটা বই পড়ে আমি আসলে ইমপ্রেসডও হয়েছিলাম। আমি বলবো না যে আপনার বই আমাকে খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু আমাকে উপহার দিয়েছে, এরকম না, কিন্তু কিছু বই পড়তে আমার আসলে পার্সোনালি ভালোও লেগেছিল। হিউম্যান ল্যাব যেরকম, অথবা হচ্ছে একদম শুরুর দিকে বীক্ষণপ্রান্ত, এরকম কিছু বই কিন্তু আমার কাছে মানে মানে কঠিন 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 শব্দ দিয়ে আপনি বানালেও বা আপনি নিজের ব্যাপারে অনেক কিছু লিখলেও ওই বইগুলো আমাকে মানে পার্সোনালি আমার ভালো লেগেছিল। আমি এটাও দাবি করব না যে আপনার কিছু বই ভালো লাগছে জন্য আমার হচ্ছে বাকি বইগুলো কিনছি। আসলে মেইনলি আমি সম্পর্কের কথাটাই বলবো।
এইটা বললাম এই কারণে যে এই যে তুমি মনে আছে কিনা, তুমি 2020-21 করোনার সময় ফেসবুকে আমার সাথে একটা লাইভ করছিলা নেপোটিজম টপিকে। তো এই যে তুমি শুধুমাত্র সম্পর্কের খাতিরে বই কেনো, এইটাকে কি নেপোটিজমের কান্তারে ফেলা উচিত, নাকি এইটাকে কি বলা যায় যে প্যাট্রোনাইজিং ক্যাটাগরিতে ফেলা উচিত? এটাকে আমি নেপোটিজম বলবো না, কারণ আমি আপনার বই কেনার জন্য কারোর সাথে ডিসক্রিমিনেশন করতেছি এরকম না তো জিনিসটা। মানে এটা তো আসলে ওই আলোচনাই তো এখানে আসার কথা না। আর ইংরেজিতে একটা কথা আছে পজিটিভ ডিসক্রিমিনেশন, মানে হচ্ছে যে আমি যে ভালো, আমি তাকে ভালো হিসেবে করতেছি কিনা। আমি যদি যে ভালো তাকে ভালো হিসেবে প্রমোট করি তাহলে তো কোনো সমস্যা নেই, ওটা যদিও একটা ভিন্ন অ্যাঙ্গেল। বাট আমি যদি সম্পর্কের খাতিরে যদি আমি একজনকে উৎসাহ দিতে পছন্দ করি, তাহলে সেটাকে এত নেগেটিভলি দেখার কি আছে? এমন তো না যে আপনার জন্য কোনো উঠতি লেখক উঠতে পারতেছে না, এরকম না তো জিনিসটা। মানে আপনার বই কেনার জন্য অন্য কোনো লেখক মানে বই বিক্রি হচ্ছে না, এরকম তো না জিনিসটা। হ্যাঁ, কিন্তু লিডারশিপের মধ্যে তো নেপোটিজম ব্যাপারটাও কাজ করে। সো হ্যাঁ, লিডারশিপের মধ্যে ডেফিনেটলি নেপোটিজম কাজ করে। হ্যাঁ, কিন্তু সেই নেপোটিজমের ব্যাপারটা কোথাও উল্লেখ করা থাকে না কেন? মানে শুধুমাত্র যখন কোনো কিছুকে নেগেটিভলি দেখা হয় বা কোনো ব্যক্তিকে যখন আমরা খারাপভাবে উপস্থাপন করি, তখনই কেবলমাত্র নেপোটিজমের ব্যাপারটা আসে। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরা যাক দুজন মানুষ, দুজনের মধ্যে যোগ্যতার পার্থক্য 19-20, সেক্ষেত্রে আমার পরিচিত কেউ যদি 19 হয়, 20-এর চেয়ে তাকে একটু প্রাধান্য দেয়া, এইটাকে কেন নেপোটিজম বলা হবে? যদি যোগ্যতার অনেক বেশি পার্থক্য থাকতো তাহলে হয়তো এইটাকে বলা যেত। বাট 19-20 পার্থক্যের জন্য কাউকে যদি নেওয়া হয়, সেটাকে নেপোটিজম বলা আসলে কতটুকু লজিক্যাল? এটা আসলে একটা মানে ডেপথ বলা একটা কোয়েশ্চেন। কিন্তু কথা হচ্ছে যে আমার এখানে ফিলোসফিটা সিম্পল, যে 20 সেই উপরে থাকবে, যে 19 সে সেকেন্ডে থাকবে, ইভেন ইফ সেই 19টা কোম্পানি সিইওর সে যদি আত্মীয় হয়। মানে কিন্তু সমস্যা হচ্ছে পৃথিবী আসলে এরকমভাবে চলে না। পৃথিবী এত বেশি ফেয়ার এবং অনেস্টভাবে, মানে যেটা আমি সবসময় বলি যে আমাদের একাডেমিক এক্সাম, যে একজন 98 পেয়েছে সে ফার্স্ট এবং একজন 96 পেয়েছে সে সেকেন্ড, এভাবে তো আপনি প্রফেশনাল লাইফকে সাজাতে পারবেন না, কারণ এখানে তো স্কোরিংয়ের কিছু নাই। একজনকে আপনি বলবেন যে সে কমিউনিকেশন স্কিলে ভালো, আরেকজন তো হয়তো সে আরেক দিকে ভালো। সো এইখানে তো আসলে আপনি ওই 19 আর 20টা যে বলছেন, কে 19 কে 20, আপনার তো এইটারই তো কোনো মাপকাঠি না। আপনি যাকে 19 বলবেন, আমি তাকে 20 বলবো, আর একজন তাকে 18 বলবে। সে এইটারই তো কোনো ইউনিভার্সাল কিছু নাই। আমি যাকে 10 বলবো, তুমি তাকে কখনোই 20 বলতে পারবে না। হ্যাঁ, অফকোর্স আপনি যাকে 10 বলবেন, আমি তাকে কখনোই 20 বলতে পারবো না। কিন্তু আপনার কোয়েশ্চেনটা ছিল কিন্তু 19-20 নিয়ে, যে 19-20 এর মধ্যে একজন নেপোটিজমের কারণে আগে যাবে। এটাই বলতেছি যে 19-20 তো আসলে তখন ব্যাপারটা সাবজেক্টিভ হয়ে যাবে। তোমার কাছে যেটা 19, আমার কাছে সেটা 20 হতে পারে, কিন্তু আমার কাছে যেটা 10, তোমার কাছে সেটা কোনোদিনই 20 হবে না। ওই পার্থক্যটা খুব ক্লিয়ারলি ভিজিবল। রাইট, জি। হ্যাঁ, তো সেটাই বললাম যে যেখানে পার্থক্যটা এতই সামান্য, সেইখানে যদি আমার পূর্ব পরিচিত বা আত্মীয় বা আমার পছন্দের কেউ, তাকে যদি তখন আমি ফেভারিজম দেখাই, সেটাকে কেন নেপোটিজমের আন্ডারে ফেলা হবে? নাকি যে কোনো ক্ষমতাবান লোকের আত্মীয় স্বজন কোয়ালিফাইড হইতে পারবে না? মানে ক্ষমতাবান লোকজন আত্মীয় পরিচিত বা ঘনিষ্ঠজন মানে বাই ডিফল্ট তাহলে অযোগ্য হবে? এইটা কি তাহলে আমাদের চাওয়া যে ক্ষমতাবান লোকের আত্মীয় মাত্রই সে অযোগ্য হবে এবং সে তখন সুবিধা পাইলেই সেটাকে তখন নেপোটিজম ধরা হবে? প্রশ্নটা কি বুঝছো? আমি প্রশ্নটা বুঝেছি। আমি যদি আদর্শ পৃথিবীর কথা বলি, সেখানে এটাও থাকা উচিত না। মানে এটাকে নেপোটিজমই বলা উচিত। নেপোটিজম মানে নেপোটিজম। 19-20, যে 19 সে আসলে 20-এর চেয়ে বেশি প্রায়োরিটি পাবে না, এটাই হওয়া উচিত। এখন কথা হচ্ছে যে আমার কি তাহলে জাজ করা উচিত কিনা ওই মানুষটাকে? আমি তো বলবো যে ডেফিনেটলি জাজ করা উচিত। কারণ যে 19 হয়েছে, সে হয়তো তাকে বেশ কিছু প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে হয়তো অন্য অনেককে দেয়া যাইতে পারতো। মানে আপনি তো আউটপুটের বেসিসে বলতেছেন সে 19-20, তাকে হয়তো অনেক জায়গায় অপরচুনিটি দেওয়া হয়েছে, জন্যই সে ওই কম্পিটিটিভ লেভেলে গেছে, তাই না? এরপরে রিকগনিশনের প্রশ্নটা আসছে, মানে সে ফেভার পেয়েই আসছে। সো কোনো জায়গাতেই আসলে এই ফেভারটা থাকা উচিত না। এখন কথা আমরা মানুষ আবেগ অনুভূতির ঊর্ধ্বে না, আমাদের মধ্যে এটা থাকতেই পারে, এই কথাগুলো আমরা বলতে পারি, বাট প্রফেশনাল লাইফে আমাদের নিষ্ঠুরভাবে নিরপেক্ষ হওয়া উচিত।
এটাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যখন বিভিন্ন কোম্পানিতে এই করতে যাই, কি বলে, এইচআর কনসালটেন্ট হিসেবে এই ইন্টারভিউ করতে যাই, এই শব্দটাকে অবশ্য নতুন একটা দিচ্ছি, সেটা হচ্ছে ডিসিশন আর্কিটেকচার। এটা একটা, এই টার্মটা ইদানিং স্টাডি করতেছি। সো হাউএভার, তো সেইখানে যেটা কমন পাই যে দেখা যাচ্ছে যে বুয়েটিয়ান ভাই তারাও দেখা যাচ্ছে রিক্রুট করার সময় বুয়েটিয়ানদের নিতে চায় না। তাদের একটা কমন কথা থাকে যে বুয়েটিয়ানরা আসলে 2-3 বছর পরে আর দেশে থাকবে না, চলে যাবে, ফলে এদের রিক্রুট করা উচিত না, এটা কোম্পানির জন্য লস হয়। ফলে দেখা যাচ্ছে যে বুয়েটিয়ানরা যারা দেশে করে, মানে এই বিদেশ যাওয়ার মাঝখানের সময়টা যারা দেশে থাকতে চায়, তাদের জন্য এটা একটা প্রবলেম, বেশ বড় রকম একটা সিচুয়েশন হয়। সো তুমি কি মনে করো আসলে যদি এমপ্লয়াররা যে চিন্তাটা থেকে এটা করে সেটা জাস্টিফাইড, নাকি কেউ যদি 2-3 বছর থাকে তার সেটাই আসলে এনাফ, মানে সারা জীবন একটা কোম্পানিতে থাকার প্রয়োজন নাই? এই ব্যাপারে তোমার আসলে টেকটা কি? আমি আসলে এখানে যেভাবে চিন্তা করি যে মানুষটা জবে ঢুকতেছে, প্রথমত আমি তাদের পার্সপেক্টিভ থেকে বলি যে সবসময় একটা কোম্পানিতে থাকা মানে এটাও কিন্তু আমি মনে করি না যে এটা কোনো স্মার্ট কোনো থিঙ্কিং। হ্যাঁ, আমি নিজে কিন্তু একটা কোম্পানিতে কন্টিনিউয়াসলি 5 years and 9 months ছিলাম এবং আনইন্টারাপ্টেড, মানে সুতরাং আমি কিন্তু আমার তো অপশন মানে ছিল, ইভেন আমি হচ্ছে অন্য কোম্পানি থেকে আমাকে লিঙ্কডইনে বা আমাকে বিভিন্ন জায়গায় কিন্তু নক করেছে। আর এমনও তো না যে কোম্পানিতে আমি সবসময় পজিটিভ ফেস পার করেছি। সুতরাং আমি কিন্তু একটা কোম্পানির প্রতি একটা লম্বা টাইম ধরে লয়াল ছিলাম। বা তারপরও আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষ আমাদের, যদি আমরা নিজেদের স্কিলে ডাইভার্সিফিকেশন করতে চাই তাহলে ইন্ডাস্ট্রির ডাইভার্সিফিকেশন করাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। যে টোবাকো ইন্ডাস্ট্রি একরকম, এফএমসিজি সব ইন্ডাস্ট্রি তো সেম না, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রি আরেক রকম। সুতরাং ইন্ডাস্ট্রি আমি যত বেশি এক্সপ্লোর করব তত আমার স্কিল বাড়বে। সুতরাং বুয়েটিয়ান হোক বা বাংলাদেশি হোক, যেটাই হোক না কেন, যদি কেউ একজন জব সুইচ করে তার স্কিলটাকে যদি বাড়ায়, তাহলে কেন হচ্ছে আমরা তার 3 বছর জবের পরে সে হচ্ছে বাইরে চলে যায়, সেই জিনিসটাকে জাজ করার এত কিছু নাই। বাইরের কান্ট্রিতে কিন্তু এই রিজাইন দেওয়া অথবা ফায়ারিং এটা কিন্তু খুবই নর্মাল, ওরা কিন্তু এটাকে খুবই ক্যাজুয়ালি দেখে, যেটা আমরা হচ্ছে একটা ফায়ার্ড হওয়াটাকে একটু বেশি রিয়্যাক্ট করি আর কি। সো এইটা হচ্ছে আমি যে মানুষগুলো কোম্পানিতে ঢুকছে আমি তাদের পার্সপেক্টিভ থেকে বললাম। এখন বলি হচ্ছে কোম্পানিগুলোর পার্সপেক্টিভে, যারা ভাবছে যে বুয়েটিয়ানরা হচ্ছে 2-3 বছর পরে চলে যাচ্ছে সুতরাং তাদেরকে আমি রিক্রুট করব না। এখন কথা হচ্ছে যে এইটা আসলে আমি এভাবেও জাজ করতে চাই না যে তাদের এভাবে থিঙ্ক করা উচিত না। হ্যাঁ, কারণ এখানে বুয়েটিয়ানটা একজন, আমি যে বুয়েটিয়ানের প্রতি ব্যস্ত হবো ব্যাপারটা এরকম না। কথা হচ্ছে অ্যাজ এ রিক্রুটার আমি আসলে কি থিঙ্ক করবো, কারণ প্রত্যেকেই কিন্তু প্রফেশনাল লাইফে সে নিজে যাদের সাথে কাজ করেছে তাদের ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে সে নিজের একটা বায়াসনেসের একটা এনভায়রনমেন্ট সে তৈরি করে ফেলে, এবং আমি এটাতে দোষের কিছু দেখি না। আমি যে প্রফেসরের কাছে যাচ্ছি সে প্রফেসরেরও রিসার্চ ল্যাবে বুয়েটিয়ানদের প্রতি তার পজিটিভ ইমপ্রেশন আছে, সেটা কিছুটা হলেও হয়তো আমার সিলেকশনে হচ্ছে ইম্প্যাক্ট মেক করেছে। এবং আমি মনে করি না যে এখানে আমার প্রফেসরকে হচ্ছে এত মানে এখানে জাজ করার কিছু আছে। কারণ আমি যদি দেখি যে আমার মানে আমার ওয়ার্ক প্লেস, আমি যদি দেখি এক্স ইউনিভার্সিটির বিগত 20 বছরে 10 জন এমপ্লয়ি ছিল এবং তারা সবাই হচ্ছে ভালো পারফর্মার, অথচ এক্স ইউনিভার্সিটি হয়তো বাংলাদেশের টপ 10 ইউনিভার্সিটির মধ্যেও নাই, তাহলে আমি কেন সেই এক্স ইউনিভার্সিটিকে ভালো বলবো না? জাস্ট বিকজ একটা বাংলাদেশের একটা র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের মধ্যে সেটা উপরে নাই, কিন্তু আমার নিজের অ্যাসেসমেন্ট বলতেছে যে সেই ইউনিভার্সিটি থেকে যারা বের হয় তারা স্মার্ট হয়, তারা হয়তো বিভিন্ন কি বলে অনেক ভর্তি পরীক্ষা বা অনেকগুলো জায়গায় তারা হয়তো উপরে থাকতে পারে না, কিন্তু তারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য তারা বেশি ফিট। সুতরাং আমার কাছে যখন এটা প্রুভেন ফ্যাক্ট থাকে তখন আমি তাদের প্রতি তো বায়াসড হতেই পারি। এটাকেই আমি বলছি পজিটিভ ডিসক্রিমিনেশন। একই জিনিসটা যদি এটা হয় যে বুয়েটিয়ানরা তারা স্কিলড হওয়ার পরেও 2-3 বছর পরেও তারা যদি হচ্ছে বাইরে চলে যায়, যেটা আমার কোম্পানির জন্য যেটা ভালো না, সুতরাং সেটা ডেফিনেটলি আমি তখন করতে পারি যে তাদেরকে আমি রিক্রুট করব না। এইটুকু তো আমি এটা বলতেই পারি। এখন এখানে চিন্তা করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে স্কিলের দিক থেকে যে বেস্ট তাকেই নেওয়া উচিত, ইভেন সে যদি 3 বছর পর বিদেশ চলে যায় তাও। এখন কথা হচ্ছে এটা ডিপেন্ড করে যে রিক্রুটার মানে তার এখন কী রকম মানুষ দরকার। এখন সে কি আসলে এরকম মানুষ দরকার যে কম স্কিলড
হলেও সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমার কোম্পানিতে হচ্ছে লয়াল থাকতে হবে, নাকি আরেকটা যে বেশি স্কিলড মানুষ কিন্তু তার সাথে আমি 2-3 বছর ইনভেস্ট করে কি লাভ হবে, সে তো আলটিমেটলি বাইরেই চলে যাবে। সো আসলে তার জন্য কোনটা দরকার সেটা কিন্তু ডিপেন্ড করে কোম্পানির টাইপের উপরে, তার নিজের কোন টাইপের মানুষ দরকার তার উপরে। সুতরাং ওইখানেও আসলে জাজ করার আসলে কিছু নাই। সুতরাং এইখানে আমি পুরোটাই আমি বলবো যে রিক্রুটারকে এখানে একতরফাভাবে দোষ দেয়া এইটা আমি মনে করি না ইজ দ্য রাইট ওয়ে। রিক্রুটারের অনেকগুলো ভ্যারিয়েবল থাকে, তার নিজের মানে জন্য আসলে কোন মানুষগুলো বেশি ফিট সেটা সেই ভ্যারিয়েবলের মধ্যে মেশিন লার্নিংয়ের মতো যে যারা বেশি ম্যাচ করে তাদেরকেই হচ্ছে নেওয়া উচিত। খুব সিম্পল। তুমি শুরুর দিকে বলতেছিলা যে সাফিরের মানে ইমেজ মোটামুটি একটা কনসিস্টেন্ট, সব সোসাইটিতে সব ক্লাসেই তাকে মানুষ একইভাবে চেনে। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে পার্সন টু পার্সন তোমার ইমেজ এবং আলাদা, ক্যারেক্টার আলাদা, এবং তোমাকে আমি যেমন বললাম তুমি বলতেছো অনেকেই এটার সাথে একমত হবে না। কিন্তু এটাকে যদি আমি ঘুরে বলি যে সাফির কে যদি আমরা বলি যে হচ্ছে সে হচ্ছে মোটামুটি একটা ট্রু আইডেন্টিটি বহন করে, আর তুমি হচ্ছে বর্ণচোরা প্রকৃতির। সো তোমাকে বর্ণচোরা বললে সেটা কি ওভার স্টেটমেন্ট হবে নাকি এটা ঠিক আছে? আমি এটাকে বর্ণচোরা বলবো না, আমি এটাকে বলবো যে আমি এটা আসলে আমার কলেজ লাইফেও বলেছি, ভার্সিটি লাইফে আপনার সাথে আমি কয়েকবার বলেছি যে আমি মাল্টি ডিমেনশনাল পার্সোনালিটি আমি আসলে ক্যারি করি, এবং এটা একদম ট্রু। এটা এমন না যে আমি নিজেকে হচ্ছে হাইড করে কোনো কিছু করতেছি, কারণ আমি যখন সিরিয়াস বলি সেটাও আমার ন্যাচারাল ভাইবটাকেও প্রকাশ করে। আপনি অলরেডি জানেন, আপনি নিজেই বলবেন, মানে আমি যদিও কম্প্যারিজন করতে চাই না, মানে আপনি নিজেই আমাকে বলছিলেন যে তুমি অনেক বেশি জেনুইন, এবং আপনি নাম মেনশন করলাম না, আমার সার্কেলের কয়েকজন মানুষ হচ্ছে ফেক বা আমার থেকে অনেক কম জেনুইন। সুতরাং কথা হচ্ছে যে এই জিনিসটা আপনি নিজেও বুঝেন। সুতরাং আমি যে মুহূর্তে আমি লেম কোনো একটা শুটিং করছি অথবা লেম কোনো একটা কাজ করছি, তখনও কিন্তু আমি হচ্ছে নর্মাল থাকি, ন্যাচারাল থাকি, এবং যখন আমি সিরিয়াস কথা বলছি তখনও ন্যাচারাল থাকি। দুটোই কিন্তু একই মানুষ। সুতরাং আমি এটাকে বর্ণচোরা না বলে আমি নিজেকে বলবো অথেন্টিক। এবং আমাকে এটা মানে মানুষ কিন্তু বলে যে আমি NGL নামে একটা অ্যাপ আছে, সেখানেও আমাকে মানুষজন বলছে, যদি আমি সব কথাকে সব মেসেজকে যে অনেক গুরুত্ব দিই ব্যাপারটা এরকম না, যে আমার মধ্যে একটা অথেন্টিসিটি আছে। সো আই থিঙ্ক মানে এটাকে আমি বর্ণচোরা বলতে আসলে রাজি না। আচ্ছা, এটাকে যদি আমি অন্য জায়গায় বলি যে তুমি হচ্ছে অনেক বেশি অ্যাডাপটিভ। সো যদি এখন আমি তোমার লাইফকে স্ক্যান করি, তাহলে তোমার এই অভিযোজন ক্ষমতা তৈরি হওয়ার পেছনে কি বিশ্বাস ফ্যাক্টর কাজ করছে আসলে? অভিযোজন ক্ষমতা, হ্যাঁ, এটা আসলে আমার কোম্পানিও বলে আমার রেজিলিয়েন্স অনেক হাই। এবং অ্যাডাপ্টিবিলিটির কথাটাও কয়েকজন বলছে যে রেজিলিয়েন্স থেকেই আসলে ওই জিনিসটা আসছে। সো আমি আসলে যেটা করি সেটা হচ্ছে আমি কোন একটা জায়গায় খারাপ অভিজ্ঞতা ফেস করলে আমি সেখান থেকে এসকেপ করি না। আমার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে সেখানে নিজেকে প্রমাণ করতেই হবে। যেটা আমার ম্যানেজার, আমার লাস্ট যে ম্যানেজার, উনি বলতেছে তোমার মধ্যে একটা টক্সিক রেজিলিয়েন্স আছে, যে না আমার এই জায়গায় প্রমাণ করতেই হবে। আমি যেটা আমাকে ওরা ভুল বলছে, আমাকে ওরা খারাপ বলছে, আমার ওদেরকে প্রমাণ করতেই হবে যে আমি ভালো। ইভেন আমার লাস্ট ম্যানেজার আমাকে এটাও বলছে যে তুমি যে টাইপের, যে তুমি এখন MS করতে যাচ্ছ রিসার্চ নিয়ে, তুমি দেখা যাবে যে তুমি PhD করার জন্য প্যাশনেট হয়ে গেছো, কারণ তুমি তো আবার একটা কাজে লেগে থাকলে ওই কাজে তুমি পাগল হয়ে যাও। সো এটা কিন্তু আপনার প্রশ্নের সাথে রিলেটেড, কারণ অ্যাডাপ্টিবিলিটির যে কথাটা, যে জায়গায় যেরকম হওয়া দরকার, ইটস নট তরল পদার্থ। ইটস লাইক যে মানে আমার যদি ওই জায়গাতে ক্যারেক্টারিস্টিক্স থাকে বা পটেনশিয়াল থাকে, তাহলে আমি কেন ওই জায়গায় ইউটিলাইজ করব না? কারণ আমাকে যদি এখন একটা ফুটবল মাঠে দেওয়া হয়, তাহলে আমি ডেফিনেটলি চেষ্টা করব যে আমি কত ভালো স্ট্রাইকার হয়ে গোল দিতে পারি, সেটা তো আমার হওয়া উচিত। মানে যে মুহূর্তে আমি ফুটবল মাঠে, ওই টাইমে আমার চিন্তা তো অন্য জায়গায় তো কনসেন্ট্রেশন হতে পারে না, এটাই তো আমার টাইপ হওয়া উচিত। যে মুহূর্তে আমি হারমোনিয়াম শিখতেছি, সেই মুহূর্তে আমার চেষ্টা করা উচিত যে আমি এখানে গান গিয়ে মানুষকে ইমপ্রেস করতে পারতেছি কিনা, আমি যে কাজটা করতেছি সেই কাজে আমি কতটুকু ভালো, সেটা তো ম্যাটার করে। মানে অ্যাটলিস্ট আমার জন্য ম্যাটার করে, অন্য মানুষ আমাকে কিছু বলুক আর না বলুক। আচ্ছা, যদি এইটাকে আমি আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করি, তোমার কি তাহলে কোনো মানে স্পেসিফিক গোল নাই বা স্পেসিফিক কোনো আইডিওলজি নাই? মানে যখন যে গোল যেটা ভালো লাগা শুরু করে সেটা নিয়েই তুমি অনেক দিন সময় খরচ করে ফেলতে পারো? মানে তোমার ম্যানেজারের ওই কমেন্টটাকে যদি আমি রেফারেন্স হিসেবে নেই, মানে PhD তো কমপ্লিট একটা আলাদা ব্যাপার, MS সেখানে মোটামুটি ভালোই রিল্যাক্স।
সো সে যেহেতু করতেছে, মানে তার যেহেতু একটা সাসপেক্ট আছে যে তুমি দেখা গেলো পিএইচডিতে ঢুকে পড়তে পারো, তার মানে কি তোমার মানে কোনো মানে যে তুমি যেটা বলতেছো তুমি আরেকজনের কোনো প্রভাবিত হও না, বাট আসলে কি তুমি খুব বেশি মানে মানসিকভাবে ডিপেন্ডেন্ট পরিস্থিতির উপরে, বা যেটা আসলে তোমার গোলের উপরে তোমার নিজের কোনো নিয়ন্ত্রণ, এরকম কোনো ব্যাপার? না, আমি মনে করি যে আমার গোলের উপর আমার নিয়ন্ত্রণ আছে। আমি আসলে ফোকাসড, আমি যেটা আমি চিন্তা করি মোটামুটি আমি সেই গোলটাকে অ্যাচিভ করি। একটা হচ্ছে আমার ভিশন, আরেকটা হচ্ছে ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমার মিশন থাকতে হবে। মিশন আমার কি হবে সেটা কিন্তু সবসময় আমি প্রেডিক্ট করতে পারবো না, সিচুয়েশনের উপর ভ্যারি করতে পারে, কিন্তু ভিশনটা কিন্তু সেমই থাকবে। ভিশন আমার কখনো চেঞ্জ হবে না। সো মিশনের যে কাজটা, সেই কাজটা আমি সবসময় প্রেডিক্ট করতে পারবো না যে এমএস করার পরের 3 মাসের মধ্যে আমি জব পাবো কিনা। সো এই জিনিসটা তো সবসময় আমার ইয়ের মধ্যে নাই, কিন্তু আমি এই মিশনটা, যে ভিশনটার জন্য আমি এই মিশনটাকে প্রিপেয়ার করছি, সেই ভিশনটা তো সেমই থাকতেছে। সুতরাং আমি মনে করি না যে আমার জীবনের গোল নিয়ে আমি মানে এখন পর্যন্ত ফোকাসের বাইরে আর কি। ওকে, তো তুমি অনেকদিন আগে একবার বলতেছিলা যে তুমি এই কোনো পারফর্মিং কিছুর সাথে জড়িত না, তুমি একটা চাকরি করো, এই জন্য তোমাকে আমি আন্ডার এস্টিমেট করি, তোমার বুদ্ধিমত্তা নিয়ে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করি। সো তোমার এই ধারণার আসলে ভিত্তি কি? এই ধারণার ভিত্তি যদি আমি বলি, সেটা হচ্ছে আমি আসলে ছোটোবেলা থেকে অনেক রেসপেক্ট পেয়ে আসছি, টু বি অনেস্ট। আমি আসলে মানে যেটা আমি বললাম যে স্কুলে যেহেতু ফার্স্ট বয় ছিলাম, আমি ডিবেটেও টপার ছিলাম, মোটামুটি আমাকে স্কুলের গার্ডিয়ানরা তারা খুবই মানে অনেক ইয়েভাবে মানে অতিমানব হিসেবে আমাকে প্রেজেন্ট করতো স্টুডেন্টদের কাছে। ধীরে ধীরে হয়তো ওই ইমেজটা হয়তো নেই, বাট তাও ডিবেট সার্কিটেও তো মোটামুটি আমি রেসপেক্টফুলি আমি থেকে গেছি। স্টুডেন্ট হিসেবে হয়তো একদম ফার্স্ট বয় হিসেবে লাস্ট পর্যন্ত ছিলাম না, বাট মোটামুটি টপ দিকে ছিলাম আর কি। সো মানুষ কখন সম্মান করে, কখন অবহেলা দৃষ্টিতে দেখছে, সেটা তো আসলে তার অ্যাক্টিভিটি বা কাজকর্ম দেখে তো আসলে বুঝাই যায়। হ্যাঁ, সো আমি আসলে এটা আমি আপনার উপর দেই না, আমি নিজেকে আসলে এখানে হ্যাঁ মানে এখানে আমি নিজেকে ওভাবে রিপ্রেজেন্ট করেছি আসলে। মানে আমি যদি বলি যে আমি ওই বেশ কয়েকটা গানের শুটিংয়ের কথা বললেন, বা হচ্ছে অন্যরকম গ্রুপে আসলে কিছু কাজে আমি হয়তো ওই পারফর্মিং আর্টে মানে আমি নিজেকে এমনভাবে মশগুল করে ফেলেছিলাম যে আমি নিজেই বুঝি নেই যে এটা আরেকটা পার্সোনালিটি রিফ্লেকশন হয়ে যাচ্ছে, বাট ওটাও কিন্তু ওটাও আসলে আমার ট্রু সেলফ। হ্যাঁ, বাট আমি তোমাকে ব্যঙ্গ বিদ্রুপ করি, তোমাকে সিরিয়াসলি নেই না, এইটা মনে হওয়ার কারণটা কি? মানে আমি আসলে টু বি অনেস্ট, আমার কাছে মনে হয়েছে আপনি সবসময় আমাকে পছন্দের দৃষ্টিতে দেখছেন। সম্মান কিন্তু ডিফারেন্ট জিনিস, সম্মান কিন্তু বড় ছোটকে করে, সবসময় যে ছোট বড়কে করে ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা হচ্ছে আমি আমার অনেক জুনিয়রকে আমি হচ্ছে মানে অনেক ট্যালেন্টেড বা হচ্ছে অনেকভাবে হচ্ছে তাদের মানে এই সম্মানের ব্যাপারটা কি, এটা ইটস নট অ্যাবাউট যে আমি অন্য মানুষকে কি বলছি, ইটস অ্যাবাউট যে আমিও তার সাথে কিভাবে মানে অ্যাটিটিউডটা আমি শো করছি, এটাতেও কিন্তু বোঝা যায়। সো মানে আমার মনে হয় না যে আপনি আমাকে ওই পরিমাণে অ্যাডমায়ার করেন, আপনি আমাকে পছন্দ করেন। অ্যাডমায়ারেশন তো ডিফারেন্ট জিনিস, কারণ আপনার তো আসলে আমি যদি একটু প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে আসি, চিন্তাশীল প্রজেক্টে তো আপনার তো আসলে চিন্তাশীল টাইপের মানুষ দরকার ছিল। সো ওইখানে যে টাইপের মানুষ বা ক্রিয়েটিভিটি যেটাকে বলে, আমি তো আসলে ক্রিয়েটিভ ওইভাবে না। সো আমি তো ডিবেট সার্কিটে তো ওই টিমের সবচেয়ে বেশি দিন তো বোধহয় তুমিই ছিলে, এবং সবচেয়ে বেশি ডাইমেনশনে কাজও তো তুমিই করছো, তুমি খোঁজ গল্পে কাজ করছো, তুমি ক্রিকেট টিমে কাজ করছো, ইনফ্যাক্ট তুমি তোমাদের ব্যাচের যে সুমাইয়া বা ফাহমিদ সহ আরও যে একটা বিশাল গ্রুপকে তুমি নিয়ে আসছো, তারপরে তুমি আমার নিজের অনেকগুলো ইন্টারভিউ করছো, তো এতগুলো ডাইমেনশনের তো কাজ তো তুমিই করছো। সো তাইলে তোমাকে মানে অ্যাডমায়ার করার জন্য আসলে কী করা লাগতো? মানে তোমার জন্য একটা বিরাট মানে মনুমেন্ট বানানো লাগতো, নাকি হচ্ছে যে তোমারে নিয়ে একটা কি করা লাগতো, মানে তোমার নামে একটা পদক চালু করা লাগতো? ঠিক কি করলে তোমার অ্যাডমায়ার করা হতো? কিছুই করা লাগতো না, আমরা একটা চোখের চাহনিতেও বুঝে ফেলি যে মানে আমরা বলতে হচ্ছে যে মানে এটা মানুষের সহজাত প্রবৃত্তি। মানে আমি যদি বলি যে আমার একটা শপ ফ্লোর অপারেটর, উনি মাত্র 1.5 মাস না 2.5 মাস হচ্ছে আমার আন্ডারে ছিল, এবং এরপরে উনি একটা গভর্নমেন্ট জবে চলে যায় আমি নতুন রোলে প্রমোশন পাওয়ার পরে। সো
উনিও কয়েকদিন আগে আমি আমেরিকা যাওয়ার কথা শুনে আমাকে কল দিচ্ছে, হ্যাঁ, মানে কল দেয়া, এখন আপনি মানে উনি যতদিন ছিল আমি যে ওনাকে পছন্দ করতাম, ওনার কাজগুলোকে যে আমি রেসপেক্টফুলি করতাম, এটা কিন্তু আমার অ্যাটিটিউড দেখে কিন্তু বুঝা যাইতো, এগুলো কিন্তু বুঝে মানুষ, মানে এটা তো আসলে একসাথে অনেক কাজ করার ফলে বুঝে ফেলে। আমি তো বলি নাই যে আপনি আমাকে ডিসলাইক করেন, বা হয়তো অ্যাডমায়ারেশনের দিক থেকে আমি হয়তো একদম টপ দিকে আপনার কাছে ছিলাম না, এই জন্য হয়তো হতে পারে। এটার জন্য আমি নিজেকে কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভুগতেছি ব্যাপারটা এরকম না। আমি বোঝার চেষ্টা করতেছি যে একজন মানুষ আরেকজন মানুষকে অ্যাডমায়ার করে, সেই অ্যাডমায়ারের বহিঃপ্রকাশটা আসলে কি? বহিঃপ্রকাশটা ইজ নট অ্যাবাউট মেডেল। বহিঃপ্রকাশ শুধুমাত্র টাকার না, বহিঃপ্রকাশ আচার আচরণ দিয়েও অনেক ক্ষেত্রে হয় আমাদের, মানে এটা অনেক ক্ষেত্রে কর্পোরেট জবে হয়, যাকে প্রমোশন দিবে না অনেকগুলো অ্যাওয়ার্ড দিয়ে তাকে বসায়। আমার যদিও এটা বলা উচিত এখানে একটু না, মানে ওভাবে হচ্ছে ওভারকাম করে। নট অ্যাবাউট আপনি একজনকে মেডেল বেশি দিচ্ছেন প্রমাণ করে না যে আপনি তাকে বেশি সম্মান করেন, ঠিক আছে? অনেকগুলো এখানে আচার আচরণিক ব্যাপার আছে। তোমাকে যে লেম শব্দটা বলার কারণে তোমার মনে হচ্ছে তোমাকে ব্যঙ্গবিদ্রুপ করা হচ্ছে? লেম কথাটা মানে আসলে কি আমার মানে ফ্রেন্ড সার্কেলেও অনেক মানুষ, মানে বেশ কয়েকজন আমাকে লেম বলে, বাট তারা কিন্তু আমাকে রেসপেক্টও ওভাবে, মানে এটা বোঝা যায় এই জিনিসটা আসলে ভাবে। আমি সাফিরের প্রসঙ্গে আসলে আমার একটা কথা বলা উচিত ছিল, যে কন্ট্রাস্টের যে ব্যাপারটা, যে ওর সাথে ও কিন্তু আমাকে অনেক রেসপেক্ট করে। ও ধরার দিক, মানে ও মানে ধরার দিক বলতে কি, ও সবসময়ই হচ্ছে ওর আচার আচরণ কথাবার্তাতে আপনি বুঝে যাবেন, ঠিক আছে? সুতরাং এই জিনিসগুলো কিন্তু মানে কি বলবো, মানে এটার জন্য আমার আপনার প্রতি যে কোনো আফসোস আছে, মানে আমার আপনার প্রতি যে কোনো কাজ করে, নেগেটিভিটি কাজ করে, ব্যাপারটা এরকমও না। এটা জাস্ট একটা পার্সপেক্টিভ। যে হ্যাঁ, বাট তোমার এই পার্সপেক্টিভটা তো আসলে ভেঙে দেওয়া দরকার। হ্যাঁ, তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, তুমি তো সচরাচর আর দেশে ফিরবে না, তুমি তো নিশ্চয়ই আমেরিকাতেই স্থায়ী হবা না। তো এই যে তুমি আমেরিকায় চলে যাচ্ছ এরকম একটা ভুল পারসেপশন নিয়ে, এইরকম হলে তো তুমি ভবিষ্যতে আমি আমেরিকায় যদি কখনো বেড়াইতে যাই মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে, তুমি তো দেখা যাবে আমার ফোনও পিক করবা না এবং আমাকে চিনতে পারো বলেও মনে হয় না। সো তোমার পার্সপেক্টিভটা তো আমার নিজের সাথে ভেঙে দেওয়া দরকার নাকি? এত বেশি স্বার্থ চিন্তা না করে, মানে আমরা আসলে 10-11 বছরের পারসেপশন তো একদিনের সাক্ষাৎকারে তো আমরা ভাঙতে পারবো না, এটা তো আসলে সম্ভব না। সো এর চেয়ে এই পারসেপশন ভাঙার চেয়ে বরং আমরা আমাদের রেগুলার কনভারসেশনেই আমরা ফেরত যাই। ওকে, তো এই যে তুমি মানে 30 ইয়ার্স তুমি তারপরে যাচ্ছ, মানে আমেরিকায় যাচ্ছ, তো আমাকে সাফির বলতেছিল যে পডকাস্টে টাইটেল হোক হাউ টু বাই ফ্ল্যাট আন্ডার 30। এইটা হচ্ছে মানে পডকাস্টে টাইটেল হোক। তো এটা কি তোমার সাথে খুব হতো, মানে ম্যাচ করতো নাকি এটা ম্যাচ করবে না? এটা ম্যাচ করতো না, এটা লেম একটা ব্যাপার হতো। এটা ডেফিনেটলি একটা সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপার আমার জন্য, বাট এটাকে ওভার গ্লোরিফাই করার কিছু নাই। আশপাশে এরকম আরও এক্সাম্পল আছে, মানে আরও আমরা যদি চোখ খুলে তাকাই দেখা যাবে যে অনেকেই এরকম অনেক কিছু করছে। সো আমার কাছে মনে হয় যে হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট, যে কনসিস্টেন্সি আমরা ধরে রাখতে পারছি কিনা, কারণ অনেকেই দেখা যায় যে ডিটেইলড হয়ে যায়। ওটাই, যদি তোমার এই টেন্ডেন্সি, এই ইনস্টিংক্টটার কথা বলি, যে তুমি অনেক বেশি কনসিস্টেন্ট এবং অনেক বেশি পারসিস্টেন্ট, মানে ধরো আমার সবসময় যে ব্যাপারগুলো অ্যাট্রাক্ট করে মানুষের, সেটা হচ্ছে যে কেউ যখন একটা বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়, কোনো একটা ইনস্টিংক্ট ডেভেলপ করে, সেই বৈশিষ্ট্যের চাইতে ওইটা কীভাবে তৈরি হলো এবং কীভাবে সে কন্টিনিউ করলো, এইটা বরং আমার কাছে খুব বেশি অ্যাট্রাকটিভ লাগে। সো এখন যদি তোমার করতে বলি, মানে তোমার লাইফের, আবার আমি একদম শুরুতে ফেরত যাই, তোমার এই ইনস্টিংক্টগুলো আসলে কিভাবে তৈরি হইলো বলে তোমার মনে হয়? আমি যদি বলি যে আমি ছোটবেলা থেকে সবসময় চেষ্টা করছি যে আমি যে গোলটা অ্যাচিভ করতে চাই, শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক, সেই গোলটা আমার অ্যাচিভ করতে হবে। এটাই হচ্ছে আমার মেইন ছিল, গোলটা যেভাবেই হোক আমার অ্যাচিভ করতে হবে। যদি আমি অ্যাচিভ না করি তাহলে আমি নিজের কাছে নিজেকে একটা ফেইলিওর, এমন না যে আমাকে মানুষজন, মানে আমি কোনো পারিবারিকভাবেও এমন না যে বাবা মার অনেক প্রেশার ছিল, এটা না হলে তুমি, কিন্তু আমি নিজের কাছে নিজেকে হচ্ছে একটা লুজার হিসেবে করা। সো এটা হচ্ছে নিজের সাথে নিজের, এটা অন্যের কোনো না। সো এটা হচ্ছে আমি নিজেকে ওভাবে করে তৈরি করছি যে না, এইটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে না, এটা আসলে হচ্ছে না। সো এই জন্য আমি আসলে ওই যে পালায়ে বেড়ানো, যে আমি যদি একটা গোল ফিক্স করে ফেলি তখন হুট করে আমি প্লেগ্রাউন্ডে হয়তো সবাই আমাকে ধরে ফেলে দিচ্ছে, আমি হয়তো একদম অসুস্থ, মৃতপ্রায়, হয়তো ওই গ্রাউন্ডটাই আমার জন্য না, এইরকম কথা যখন মানুষ আমাকে বলছে তখনও আমার মধ্যে কাজ করে যে না,
ওরা আসলে ভুল বলছে, এটা পেনাল্টি, সুতরাং আই শুড গেট দ্য চান্স, যেহেতু আমাকে ফেলে দেওয়া হয়েছে সুতরাং আমারই ওই গোলটা দেওয়া উচিত। ধরা যাক আমি তোমাকে চিনি না, মানে আমি বৃত্ত নামে কাউকে চিনি না, তুমি হচ্ছে ধরা যাক যে তুমি ব্যাটের বা বুয়েটের কোনো একটা পার্সন যে বৃত্তর পরিচিত, তো সে আমাকে বৃত্তকে চেনাচ্ছে। সো সেই ধরা যাক তুমি এখন সেই রোলে অ্যাক্টিং করতেছো, তো এখন আমাকে বলো তো মানে আমি বৃত্তকে যদি চিনাইতে চাও আমার কাছে, মানে যাতে আমি বৃত্তকে চিনতে পারি, কীভাবে জিনিসটা মানে প্রেজেন্ট করবো বৃত্তকে আমার সামনে? আচ্ছা, বৃত্তর ব্যাপারে জাস্ট হচ্ছে টপ লাইনে কিছু বলতে হবে, তাই মানে হয় না যে ধরা যাক আমি বললাম যে সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে আমি কোনোদিন ধরা যাক আমি ক্রিকেট খেলা দেখি না, ফলে আমি তো সাকিব আল হাসান সম্পর্কে কিছুই জানি না। সো এখন জাপানের একটা লোক যদি আমাকে করে, মানে আমি যদি জাপানের কাউকে সাকিব আল হাসান সম্পর্কে বোঝাইতে চাই, তো তাহলে প্রথমে ক্রিকেট খেলা বোঝাইতে হবে, তার বাংলাদেশের ক্রিকেট কতটা জনপ্রিয় সেটা বোঝাইতে হবে, তারপর হয়তো সাকিবের এটা বোঝাইতে হবে। সো অনুরূপ আমি তোমার সাথে বৃত্তর সাথে আমার কোনোদিন কোথাও দেখা হয় নাই, বাট আমি বৃত্ত নামে একজনের গল্প শুনছি। তো এখন তুমি হচ্ছে মানুষ যে আমাকে ঠিক বৃত্তকে চেনাচ্ছ, তো কীভাবে চেনাবো আসলে? বৃত্ত বুয়েট থেকে পাশ করা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে বাংলাদেশের এফএমসিজি সেক্টরে বিগত 5 বছর 9 মাস ধরে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নামের একটা টপ কোম্পানিতে, যেখানে তার রোল ডিফারেন্ট টাইমে ছিল প্রোডাকশন টিম এবং কোয়ালিটি টিমে, শিফট ম্যানেজার, টিম লিডার এবং কোয়ালিটি মেইনটেন্যান্স লিড হিসেবে, যেখানে তার অধীনে 50 জনের বেশি শপ ফ্লোর এমপ্লয়ি ছিল বিভিন্ন সময়ে। সে বুয়েটে সেই স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে বিতর্ক অঙ্গনে খুবই অ্যাক্টিভ ছিল। সে 25টার বেশি ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল। সে শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবেও অনেক সম্মাননা অর্জন করেছিল। সে বিজনেস হাল্ট প্রাইজ থেকে শুরু করে অসংখ্য বিজনেস কম্পিটিশনেও সে বুয়েটকে নেতৃত্ব দিয়ে সে সাফল্য অর্জন করেছে। সে 2025 সালের সামারে নিউ ইয়র্কে ক্লার্কসন ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফুল ফান্ডিংয়ের জন্য সে যাচ্ছে। সো সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর 5 বছর 9 মাসের অভিজ্ঞতা নিয়ে তার ইচ্ছা যে সে এই মাস্টার্স শেষে আবার ইন্ডাস্ট্রি জবে ঢোকার। ওকে, আমার তো বেসিক্যালি অ্যাট্রাক্ট করে হচ্ছে ক্যারেক্টার। তো এই গল্পে আসলে বৃত্তর ক্যারেক্টারটা অ্যাট্রাক্টিং পয়েন্ট কোন ছিল? অ্যাট্রাক্টিভ আমি আসলে একটু সাংবাদিকতা টোনে বলেছি, টু বি অনেস্ট, এবং মানে আমি তো ইনফরমেশন জানতে চাই। আমি তো সেই ক্যারেক্টারটার প্রতি অ্যাট্রাক্টেড হতে চাইছি, মানে এই পুরো গল্পে মানে কোন জায়গাটাতে আমি এই বৃত্ত ক্যারেক্টারটার প্রতি অ্যাট্রাক্টেড হব? বৃত্ত ক্যারেক্টারটার প্রতি যদি অ্যাট্রাক্টেড হতে হয় তাহলে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে নিজের লেম জোকের আড়ালে নিজের ভালনারেবিলিটিকে ঢেকে রাখা এবং নিজের গোলের প্রতি সজাগ থাকা। বাহ, এইটা তো একটা ভালো জিনিস বলছো, লেম জোকের আড়ালে ভালনারেবিলিটিকে ঢেকে রাখা। তাহলে তো তুমি অলরেডি ক্রিয়েটিভ ছিলা, কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না বলে মনে হচ্ছে। এই একটা কথা দিয়ে আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, বাট আমাদের এই আলাপে একটা প্রসঙ্গ থাকা উচিত যে গল্পটা আসলে বেশ ইন্টারেস্টিং। সেটা হলো যে 2 বছর আগে, বোধ হয় 2 বছর আগে, হঠাৎ করে রাতের বেলা এক আননোন নাম্বার থেকে ফোন আসছে। তো রিসিভ করলাম, বলতেছে যে আপনি কি হিমালয় মামা? আমি বললাম যে হিমালয় মামা মানে আমার নাম তো হিমালয় মামা না। সে বলতেছে যে আপনার নম্বরটা পাইছি আমার মেয়ের কাছ থেকে, সেই মেয়ের সাথে বৃত্ত কথা হয়, সে বলছে বৃত্ত হচ্ছে আপনার ভাগ্নে, তো সেই হিসেবে আপনি হিমালয় মামা। তো আমার মেয়ে বৃত্তকে অনেক পছন্দ করে, আপনি যদি তার সাথে বিয়ের ব্যবস্থা করতেন আমি খুব খুশি হতাম। তো আমি তাকে বললাম যে বৃত্ত কি তাকে পছন্দ করে? সে বলতেছে যে এটা তো আমার মেয়ে বলে নাই, আপনি যদি বৃত্তকে জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো। তখন তোমার আমি জিজ্ঞেস করলাম, তুমি বললা যে না, সেই মেয়ের সাথে তোমার ওইভাবে কথা হয় না বা ওই মেয়ের প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নাই। তো পরদিন ওই মহিলা আমাকে আবার ফোন করলেন এবং সে যখন এটা শুনলে সে বলতেছে আমার মেয়ে খুবই মানে খুবই মন খারাপ করবে আপনি যদি কথা বলে বৃত্তকে রাজি করাইতে পারতেন। তো আমি তখন বলতেছিলাম যে
যদি রাজি হয়তো পছন্দ করতো তাহলে হয়তো চেষ্টা করা হতো, যেখানে পছন্দই করে না সেখানে আমি এটা কীভাবে করবো? এই কথা তো মানে আমাকে যদি আমার বাপ বা মামা বলতো আমি তো রাজি হতাম না, তাহলে আমি আরেকজনকে বলবো কীভাবে? তো এই গল্পটা এই কারণে বললাম যে এই যে মেয়ের সাথে তোমার ফেসবুকে হয়তো একটা কথাও হয় নাই বা কিছু হয় নাই, এইখানে তোমার প্রতি এত অ্যাট্রাকশন ফিল করার পেছনে কি তোমার এই একাডেমিক ব্রিলিয়ান্স বা ব্রাইট ক্যারিয়ার এটা এফেক্ট করছে, নাকি এইগুলো না হয়ে তোমার যদি কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনোভাবে ডিগ্রি নিয়ে তারপর তুমি একটা 30,000 টাকা বেতনের বা 20,000 টাকা চাকরি করতা, তাহলেও কি সেই মেয়ে তোমার প্রতি একই রকম অ্যাট্রাক্টিভ দেখা তুলে তোমার মনে হয়? মানুষ মানুষকে কেন পছন্দ করবে এটা সবসময় এরকম ব্যাখ্যা দেয়া সম্ভব না। এটা সবকিছুকে আমরা যদি হচ্ছে এরকম সমীকরণের মধ্যে ফেলতে চাই তাহলে এটা কোনোভাবেই আমরা কোনো কনক্লুশন দাঁড় করাতে পারবো না। যার কথা বললেন তার সাথে সম্ভবত আমার কিছু কথা হয়েছিল, আমি আর মানে সেটা সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি না, সুতরাং আমি তো আরও কমেন্ট করতে পারবো না যে আসলে কি জন্য। সো এইটার তো কোনো অ্যান্সার অ্যাপিয়ারেন্স নাকি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাকি হচ্ছে অন্য কোনো কিছু, এটা আশা এবং মানুষের পছন্দের আপনি সবসময় এরকম কোনো ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারবেন না, তাই না? একই ব্যাকগ্রাউন্ডের দুইজন, অ্যাপিয়ারেন্সও একই রকম, তাও কিন্তু হয়তো একজনের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে আরেকজনের প্রতি না। সুতরাং এই সব কিছুর প্রতি তো আমরা মানে ব্যাখ্যা দাঁড় করতে পারবো না, এটা যেমন সত্য। বাট এই গল্পটা বলার একটা বড় কারণ হচ্ছে যে এই যে মানে মানুষ মানে অপোজিট জেন্ডার বা এখন তো মানে সেম জেন্ডারের নিয়েও অনেক কথাবার্তা হয়, এই যে অ্যাট্রাকশনের পেছনে আসলে মানুষের সোশ্যাল ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আসলে শেষ পর্যন্ত কতটা ম্যাটার করে? টু বি অনেস্ট, বিয়ে করার ব্যাপারে আসলে মানুষজন সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা দেখে, এটা আসলে অস্বীকার করার কোনো ওয়ে নেই। বাট পছন্দ করার ব্যাপারটাতে আসলে এটা মানে মাঝে মাঝে বাংলা সিনেমা টাইপের হতেও পারে, সুতরাং এইখানে আসলে ওভাবে বলা যাবে না। হয়তো 19-20 পার্থক্য বা কিন্তু হয়তো পরিবারের মা বাবার হয়তো এক্সপেকটেশন বেশি বা আত্মীয় স্বজনের এক্সপেকটেশন বেশি, সুতরাং এখানে চাইলেও আসলে সোশিও ইকোনমিক স্ট্যাটাসকে পুরোপুরি অবজ্ঞা করার আসলে সুযোগটা নাই। আর আমি যদি প্র্যাকটিক্যালি বলি, আমি এখানে আসলে এত আমাদের আদর্শিক কথাবার্তা বলে লাভ নাই, সব ক্ষেত্রে আসলে মানে এটা আসলে সম্ভব হয়ও না। মানে ওটা অনেক ক্ষেত্রেই হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাসকে আমি যদি পুরোপুরি অগ্রাহ্য করে হচ্ছে আমরা কোনো কিছু করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা আসলে মানে বিয়ের জন্য বিয়ে করা, কিন্তু পরবর্তীতে যদি সেটা মানে পরিণতি ভালো না হয় বা সেটা যদি বিচ্ছেদের দিকে যায় তাহলে তো আলটিমেটলি সেটার কোনো লাভ নেই। হ্যাঁ, বাট তুমি নিজেকে যতটা ফ্রেন্ডলি হিসেবে করো, তোমার কি আসলেই কোনো ওরকম ক্লোজ ফ্রেন্ড আছে, নাকি হচ্ছে সবাই হচ্ছে তোমার সাথে জাস্ট ভালো সম্পর্ক? মানে আমাকে তোমার অতটা ফ্রেন্ডলি মানুষ মনে হয় না, মানে যেটা করো আমার কাছে এটা এক ধরনের প্রিটেন্ড মনে হয়। এইটা কিন্তু একটা বড় ধরনের ফিডব্যাক, মানে এটা আমি জানি না যে এটা আপনি ফান হিসেবে বলার কথা না, এটা হয়তো আপনি সিরিয়াসলি বলছেন। যদি সিরিয়াসলি বলে থাকি তাহলে সেখানে তো আসলে মানে অন্য অনেক কিছু বলার ব্যাপার আছে। বাট আমি এই কথার সাথে একেবারেই একমত না। আমি নিজেকে মানে আমি যেটা আগে থেকেই বললাম, আমি নিজের ব্যাপারে ফ্যান্টাসিতেও ভুগি না, বাট হচ্ছে আমি প্রিটেন্ড করি, ব্যাপারটা মোটেও সত্যি না। বাট তোমার আসলে কোনো ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে, মানে খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড যার সাথে তুমি একদম কোনো রকম সেন্সরশিপ ছাড়া, কোনো লুকোচুরি ছাড়া একদম অনায়াসে গল্প করতে পারো, এরকম কোনো ফ্রেন্ড তোমার আছে? বেশ কয়েকজনই আছে। আচ্ছা, তাহলে এইটা তোমার ব্যাপারে আমি নতুন জানলাম। আমার যেটা এতদিন তোমার ব্যাপারে ধারণা ছিল যে তোমার সাথে অনেকেরই ভালো সম্পর্ক, বাট সেটা একটা লেভেল মেইনটেইন। আচ্ছা, আপনার একটা পারসেপশন হচ্ছে, আমার যেটা ধারণা যে নিজের ব্যর্থতা বা নিজের মানে খারাপ যে ঘটনাগুলো সেগুলো ফেস না করা যাতে হচ্ছে ইনফেরিয়রিটিতে ভোগার একটা তৈরি হয়, এটা একদমই না। আমি অনেকগুলা খারাপ ফেজে গেছি যেগুলো আমার কিছু কয়েকজন ফ্রেন্ড আছে যারা সব টাইপের জন্য ম্যাচিউরড না। অনেকে আছে যে সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে, তাদেরকে অভাবের কথা বললে তারা রিলেট করতে পারে না। অনেকে আছে যে যারা কোম্পানির পলিটিক্স তাদের কথা শেয়ার করলে কিছু বুঝবে না, ওই ইন্টেলেক্ট নাই। কিন্তু মানে তারপরও কিছু মানুষ আছে, ধরেন যে তাদেরকে প্রেমে ছ্যাঁকা খাওয়ার কথা বললেও তারা রিলেট করতে পারবে, তাদেরকে পরিবারের কোনো একটা সমস্যার কথা বললে রিলেট করতে পারবে, যারা কোম্পানির অফিসের কোনো একটা সিচুয়েশনের কথা বললে রিলেট করতে পারবে।
এবং আমি এগুলো ভালনারেবিলিটি শেয়ার করি এবং আমি নাম বলতে অবশ্যই বাধ্য না, সুতরাং আমার এরকম মানুষ আছে। না, নাম বলতে বাধ্য হলে তো আমি জিজ্ঞাসাই করতাম, সেটা আমি জিজ্ঞেস করি না। আমি জানতে চাইছি যে তারা এক্সিস্ট করে কি করে না। অবশ্যই এক্সিস্ট করে। ওকে, সো তোমার সাথে আলাপ 100 মিনিটের বেশি হয়ে গেছে। আমি নর্মালি অন্য এপিসোডগুলো যেভাবে শেষ করি, আজকে তোমার সাথে এপিসোডটা একটু অন্যভাবে শেষ করব। বাট তার আগে আমার যেটা জানার, যে তুমি কি মানুষ হিসেবে অনুভূতিপ্রবণ, নাকি তোমার অনুভূতি আসলে তুমি প্রকাশ করতে খুব একটা করো না? লাইক যেটা হয় যে অনেকে এই যে দেশ ত্যাগের আগে খুব তাদের ইমোশনাল হয়ে পড়ে, তাদের মধ্যে এক ধরনের নস্টালজিয়া কাজ করে, বা দেশ ছেড়ে চলে যাচ্ছে এটা না খুবই খারাপ লাগা কাজ করে। তোমার মধ্যে কি ওই ধরনের কোনো জিনিস, মানে ওই ধরনের কোনো ইমোশন কাজ করতেছে, নাকি মানে সামনে কী হবে এগুলো নেই তোমার মধ্যে বেশি চিন্তা কাজ করতেছে? না, আমি ডেফিনেটলি নস্টালজিক, কিন্তু আমি একই সাথে আমি যতটুকু নিজেকে রিপ্রেজেন্টও করলাম এবং আপনি আমাকে চিনেনও, সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল আর রিয়েলিস্টিক। কারণ আমি অনেক বুঝে শুনে হচ্ছে ডিসিশনগুলো মেক করছি, বা আমার ভিশন বা জীবনের গোলটাকে আমি ফুলফিল করার জন্য করছি। সো আমার মানে অনুতাপ বা অনুশোচনাটা আসলে এখানে কিছু নাই। সো আমি আসলে মনে করি সামনের দিনগুলোর জন্য আমার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, কিন্তু দেশে থাকাকালীন সময়ে আমার যতটুকু দায়িত্ব, যেমন আমি সকল রিলেটিভের সাথে দেখা করা, বা হচ্ছে শিক্ষকদেরকে যতটুকু জানানো, বা কোম্পানির কলিগদের সাথে দেখা করা, যে কাজটা আমি করছি, সো সেটারই একটা অংশ আপনার সাথে আজকের এই শো। কারণ জানি না যে আসলে পরে আমরা কবে কিভাবে তোমাকে পডকাস্টে না ডাকার কারণে তোমার মধ্যে অনেক খারাপ লাগা কাজ করতেছিল। তুমি আমাকে অনেক দিন বলছো যে তোমার আমি ততটা ইন্টেলিজেন্ট মনে করি না বলে বাবুলের সাথে ডাকি না। তো যাই হোক, মানে বাবুলের সাথে কথাটা সত্যি ছিল, কিন্তু এই কথাটা সত্যি না যে আমি অনেক বেশি আপসেট ছিলাম জিনিসটা নিয়ে। আপনি আমাকে যদি আজকে প্রোগ্রামে ইনভাইট না করে যদি অন্য জায়গাতেও গল্প করতেন, আমি তাও আসতাম, এটা আপনি জানেন। হ্যাঁ, সেটা সুতরাং এইটা নিয়ে তুমি ওকে 3-4 দিন খোটা দিচ্ছ, এটাও সত্য। এটা খোটা দিয়েছি, আপনি নিজেও জানেন ওটা কতটুকু সিরিয়াস ছিল। যাই হোক, বাবুলের সাথে আমি এখনো 100+ এপিসোড শুট করে ফেলছি, কাউকে আমি কোনো সুভিনির দিই নাই। সো তোমার জন্য এই যে একটা মানে সুভিনির, এটা মানে ক্যামেরা একটু ফোকাস করো বিপ্লব, এটা টাইটেল হচ্ছে লেম টু ফ্লেম। তোমার সাথে আমার আজকের আলাপের হচ্ছে এই সুভিনির এটা থাকবে। সো এই সুভিনির নিয়েই আজকের আলাপ শেষ। তোমার সাথে অনলাইনে অ্যাটলিস্ট কথা হবে, আর তুমি তো মনে হয় মাঝে মধ্যে দেশে আসবা, বছরে 5 বছর পরে হলেও, তখন কথা হবে। হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।